রেকর্ডিং দিতে গিয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে আমার একটু মন ভোলা আর কি। আচ্ছা নিচে আসেন, এখানে আমাদের কিছু প্রপার্টি যেগুলো আমরা অ্যাড করব সেই প্রপার্টিগুলো এখানে থাকবে। যেমন ধরেন এখানে যে প্রপার্টিগুলো আছে ফর সেল, মানে এই প্রপার্টির ভিতরে আবার বেশ কিছু ক্যাটাগরি থাকবে, যে ফর সেল, ফর রেন্ট, এই ধরনের কিছু ক্যাটাগরি থাকবে। তো আপনি ওই ক্যাটাগরি ওয়াইজ এইগুলোতে আবার প্রপার্টিগুলো শো করাতে পারবেন। যেমন ধরেন ফর সেল, আবার এখানে দেখেন ফর রেন্ট। তো এই প্রপার্টিগুলো ভাড়া দেওয়ার জন্য আর কি এইভাবে আপনি হচ্ছে আপনার সাইটে এগুলো শো করে রাখতে পারেন। কল টু অ্যাকশন একটা অপশন আছে আমাদের। তো এটা হচ্ছে যে এই থিমের ডিফল্ট একটা ডেমো আর কি, ডেমো ডিজাইন। আপনি যদি এরকম ডিজাইন না চান, অন্যভাবে ডিজাইন যদি করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে এই ডিজাইনগুলো কাস্টমাইজেশন করার মতো অনেক অপশন আমরা পাবো আর কি। তারপরে এখানে দেখেন এই রিয়েল এস্টেট ওয়েবসাইটের এই এজেন্ট অপশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এজেন্ট বলতে আমরা যেটা বুঝি যে যেমন ধরুন আমাদের বাংলাদেশে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে তারা কিন্তু দেখবেন যে তাদের কিছু কর্মী থাকে, তারা কিন্তু দেখবেন মার্কেট প্লেসে কাজ করে, এবং এই তাদেরকে কিন্তু আমরা এখানে এজেন্ট বলে থাকি আর কি। যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যায় বা বিভিন্ন জায়গাতে যা সে একটু আপনার এই প্রপার্টির মার্কেটিং করা আর কি। এবং সেই এজেন্টগুলো আবার কোন কোম্পানির, সেই কোম্পানির আন্ডারেও এজেন্টগুলো থাকবে এরকম। মোট কথা আপনার যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটে আপনার দেখা যাবে যে যদি কোনো কোম্পানি যদি হচ্ছে যে তার প্রপার্টি গুলো আপনার এখানে মার্কেটিং করতে চায় আপনার সাইটে, সেই অপশনগুলো আমাদের এখানে থাকবে। এই যে সাবমিট বাটন যেটা আছে আমাদের এখান থেকে ফন্ট ইনটা আমাদের একটা অপশন তৈরি করে দেবো আমরা, যাতে যে কোনো ইউজার যদি চায় যে তার প্রপার্টিটা আপনার ওয়েবসাইটে সাবমিট করবে, তো সেই ক্ষেত্রে যাতে সেই ইউজারটা ফন্ট ইন থেকেই সাবমিট করতে পারে, এরকম একটা অপশন। তারপরে ফিচার প্রপার্টি গুলো থাকবে আমাদের, যে প্রপার্টি গুলো ফিচার প্রপার্টি বলতে বোঝাচ্ছে যে প্রপার্টিকে আপনি একটু অগ্রাধিকার বেশি দেবেন এইরকম। তারপরে এজেন্টের অপশনটা আমরা বললামই, এটা একটা কল টু অ্যাকশন বাটন আছে। তারপর আমাদের এরকম একটা নিউজ বলতে একটা ব্লগ সেকশন থাকবে। তারপরে ফিচার সেকশন, তারপরে হচ্ছে যে আপনার পার্টনার সেকশনে এরকম থাকবে। মোট কথা এটার হোম পেজের ডিজাইনটা আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। এখানে যে রকম অপশন আছে ওই রকমই যে করতে হবে তা না। আবার আমরা যদি প্রপার্টি ট্যাবে যাই, যে প্রপার্টি ট্যাবে গেলে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো প্রপার্টি অ্যাড করা থাকবে সেই প্রপার্টিগুলো সব আমরা এই পেজে সবগুলো দেখতে পারবো। যদি আমার সাইটে যদি 100টা প্রপার্টি থাকে তাহলে 100টা আমাদের এখানে লিস্ট আকারে শো হবে। এবং এই প্রপার্টিগুলোর যদি আমরা ডিটেলস দেখতে চাই, ডিটেলস পেজে ক্লিক করলে আমাদের প্রপার্টির ডিটেলস আমাদের এই পেজে আমাদের শো হবে, যে প্রপার্টিটা ফর সেল না ফর রেন্ট, এটার প্রাইস কত, তারপরে এটার অ্যাড্রেস কি, বা প্রপার্টির মানে দেখতে কি রকম হবে সেটার একটু হাই রেজলিউশনের ইমেজ তুলে সেটা যেগুলো আপনি এখানে সাবমিট করবেন গ্যালারি আকারে সেই জিনিসগুলো এখানে থাকবে। বা এই প্রপার্টির এজেন্টকে, সেই এজেন্টের ইনফরমেশন থাকবে। তারপরে প্রপার্টিতে বেডরুম কয়টা, বাথরুম কয়টা, গ্যারেজ কয়টা, প্রপার্টির এরিয়া কতটুকু, এগুলো ডিটেলস আর কি আপনার এই ডিটেলস পেজ আর কি থাকবে। প্রপার্টির ফিচার কি কি আছে এইগুলো, বা প্রপার্টির আপনি ভিডিও তুলে ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করে দিতে পারেন, তারপরে ম্যাপ অ্যাড করে দিতে পারবেন। এরকম অনেকগুলো অপশন আমাদের এখানে থিমে আমরা পাবো। মোট কথা একটা প্রপার্টির ডিটেলস দেখাতে, একটা ইউজারকে ডিটেলস দেখাতে যা যা লাগে সেই অপশনগুলো সবই আমরা এখানে ইউজ করতে পারবো। তারপরে যেটা আমরা বললাম যে এজেন্ট, তো এজেন্টে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে কতজন এজেন্ট আছে সেই এজেন্টের লিস্টগুলো আমাদের এখানে থাকবে, এবং কোন এজেন্ট কোন কোম্পানির আন্ডারে, বা এজেন্টের যে ডিটেলস ইনফরমেশন গুলো যাতে ইউজার এই এজেন্টের সাথে যোগাযোগ করতে পারে আর কি, সেই বিষয়গুলো সবগুলো আমাদের এখানে আমরা লিস্ট আকারে আর কি এখানে দিয়ে রাখবো। সাউন্ড শোনা যাচ্ছে না আমার? ঠিক আছে স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে। আবার সেম জিনিসে আমরা যদি এজেন্টের ডিটেলস দেখতে চাই, সিঙ্গেল পেজে আমরা এজেন্টসের ডিটেলস আমরা এখানে দেখতে পারবো, এবং কোন এজেন্ট কোন প্রপার্টির আন্ডারে কাজ করতেছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে আর কি সিলেকশন করে দিতে পারবো আর কি। তারপরে এজেন্সি বলতে কোম্পানিকে আমরা বুঝতেছি, যে এজেন্সি আমাদের এই সাইটে এরকম কিছু এজেন্সি থাকতে পারে যে এজেন্সির আন্ডারে আপনার এই ধরনের এজেন্টরা কাজ করবে আর কি। তো এজেন্সির ডিটেলস আমাদের এখানে থাকবে আর কি। তারপরে এখানে আরো বেশ কিছু পেজ থাকবে আমাদের। আমি যেহেতু লগইন দেই নাই, লগইন দিলে আমাদের এখানে পেজগুলো আসবে, তো আমরা এগুলো ডিটেলস দেখবো। আমি আপাতত আর বিস্তারিত দেখাচ্ছি না।
তো আমাদের সাইটে এই যে লগইনের একটা অপশনও থাকবে যে ইউজার প্রথমত যেমন ধরুন আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ইউজারকে যদি প্রপার্টি সাবমিট করতে দেন, তাহলে প্রপার্টি সাবমিট করতে গেলে প্রথম অবস্থায় আগে ইউজারকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনার সাইটে। অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপরে আপনি তাকে হচ্ছে যে প্রপার্টি সাবমিটের অপশনটা দিবেন। তো যেমন ধরুন আমরা এখানে ক্লিক করলে আমাদের লগইন চাবে, আপনি এখানে লগইন করার জন্য আগে প্রথমত আগে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে লগইন করবেন। আবার এখানে ফরগেটের অপশনও আছে, যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে ফরগেট করে নেবেন পাসওয়ার্ডটা। এই ধরনের বেশ কিছু অপশন আমরা পাবো আর কি এই থিমে। তো আমরা থিমটা ইউজ করে আমরা একটু কাজ করার চেষ্টা করি, ডেমো যতটুকু আমরা দেখলাম সমস্যা নাই, এরকম আর কি তৈরি করার চেষ্টা করব। মোট কথা আপনার এই থিমে আমরা এর আগে যেরকম ডাইসি থিম ইউজ করছিলাম, তো ডাইসি থিমে যেরকম হচ্ছে যে সবগুলো অপশন দেওয়া আছে, যা শুধু আমরা কাস্টমাইজেশন করে এই অপশনগুলো তৈরি করে নিছি, আমাদের ওয়েবসাইটে সেট আপ করে নিছিলাম। তো এই থিমটাও সেম জিনিসই, এই থিমটা নিয়ে কাজ করতে গেলেও আপনাকে এই থিমের যে ফাংশনগুলো বা ফাংশনালিটিগুলো বা ফিচার যেগুলো আছে সেগুলো সব আমরা হচ্ছে যে পেয়ে যাব, জাস্ট শুধুমাত্র এদের যে মানে ডকুমেন্টেশনটা আছে সেটা ফলো করে আমাদের একটু কাজ করতে হবে। তো ধরুন আমরা একটু এটা কি লাইভ প্রিভিউ আছে? হ্যাঁ, লাইভ প্রিভিউয়ে আছে। আচ্ছা, আমরা কাজ শুরু করি। ধরুন আমি আমার সাইটে আমি একটা সাবডোমেন তৈরি করে নিচ্ছি, তৈরি করে নিয়ে আমরা একবারে থিম ইনস্টল করে কাজ শুরু করব আর কি। সাবডোমেনে যাই আমরা। ধরুন আমি যে রিয়াল হোম 2 দিয়ে আমি একটা সাবডোমেন তৈরি করলাম, যেহেতু আমার রিয়াল হোম নামের একটা অলরেডি আছে আর কি। এখন আসেন আমরা যেটা করবো, সাবডোমেন তো আমাদের তৈরি করা শেষ, এখন আমরা এই সাবডোমেনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটা একটু ইনস্টল করে নিই। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে আমরা জানি যে সাধারণত আমরা এই যে ইনস্টল মানে শর্টকাট ওয়েতে আমরা ইনস্টল করে থাকি, আর ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন না আপনারা? সার্ভারে ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন না? জি স্যার, পারবো স্যার। ওই লোকাল হোস্টে যেরকম করেন সেম জিনিস সার্ভারে ওই সেম জিনিসই করবেন। যে ম্যানুয়ালি যদি করতে চান ওই সেম জিনিস, প্রথমত আগে আপনাকে ডাটাবেস তৈরি করে নিতে হবে। ডাটাবেস তৈরি করে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনি আপনার সার্ভারে যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস রাখবেন সেই লোকেশনে জাস্ট একটু ভিজিট করবেন, করলেই আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের অপশন দিয়ে দিবে। তারপরে যে নামে ডাটাবেস তৈরি করছেন সেটা দিয়ে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। এই তো ধরুন আমাদের সাবডোমেন আমরা হচ্ছে যে রিয়াল হোম 2 এটা দিচ্ছি, আর এগুলো যা আছে থাকে আমি পরে চেঞ্জ করতেছি আর কি। ধরুন আমি এটার আচ্ছা আমি অ্যাডমিনই রাখি, এটা যেহেতু সেভাবে আমি ইউজ করব না, এইরকমই রাখি, সমস্যা নেই। আর এখানে যা আছে ক্লাসিক এডিটরটা আমরা ইউজ করব, তো আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিই, ক্লাসিক এডিটরটা যাতে আমাদের ইনস্টল হয়। আর এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করে নিই যে ডাটাবেজের নামটা এবং টেবিলের প্রিফিক্সটা আমি একটু চেঞ্জ করে নিই, না করলে কোনো সমস্যা নাই, জাস্ট আমি করলাম এই দিয়ে ইনস্টল। আচ্ছা, আজকে 1 তারিখ, আপনাদের কোর্স কিন্তু শেষ হবে 4 তারিখে। এটা যদিও কবির স্যার হয়তো বা বলেই দিছে আপনাদের, বা আপনারাও জানেন যে 4 তারিখে আমাদের কোর্সটা। স্যার ক্লাস হবে না, 4 তারিখে তো মানে 10টার দিকেই। হ্যাঁ, 4 তারিখে ক্লাস হবে না, জাস্ট 3 তারিখ পর্যন্ত ক্লাস হবে। 4 তারিখে তো সমাপনের দিনে তো আর ক্লাস হবে না। তো ধরুন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শেষ, ডিফল্ট থিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে আমরা থিমটা ইনস্টল করে নেব। তো থিম ইনস্টল করার আগে আপনি সেটিংয়ে গিয়ে কিছু কাজ করে নিতে পারেন, বা ইনস্টল করার পরেও সেটিংটা সেট আপ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ধরুন আমি ইনস্টল করেই তারপরে আমি সেট আপগুলো করবো। তো থিমটা ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। তো আমি এখান থেকে থিমটা ইনস্টল করতেছি না, কারণ দেখা যাবে যে নেটের প্রবলেমের কারণে হয়তো বা আমার থিমটা ড্যাশবোর্ড থেকে ইনস্টল নাও হতে পারে।
তো যার কারণে আমি সরাসরি ধরুন আমার cPanel থেকে এটা একটু আপলোড করে দিই। তো ধরুন আমি যে নামে সাবডোমেনটা তৈরি করে নিয়েছি সেই সাবডোমেনে যাই, যাওয়ার পরে আমাদের WP কন্টেন্ট, তারপরে হচ্ছে যে থিমস। তো এখানে আমরা হচ্ছে আমাদের থিমটা আপলোড করে দিব। তো আমি আপলোডে ক্লিক করে তারপর সিলেক্ট ফাইল করার পরে আমরা জাস্ট আমি আপনাদের যে ফাইলটা দিব সেই ফাইলের ভিতরে এখানে এরকম অনেকগুলো ফোল্ডার পাবেন। তো এখান থেকে আমরা যা শুধুমাত্র এই যে realhomes.zip যে ফোল্ডারটা আছে আমাদের জিপ ফোল্ডার, এটা শুধুমাত্র আমরা আপলোড করে দেব এখানে। আর এখানে ক্লাউডটা কিসের? ক্লাউড ফোল্ডারের ভিতরে ক্লাউড দেখলেন সেটা বলতেছেন না কোথায়? জি 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 ফোল্ডারের ভিতরে ক্লাউড তো নাই। ফোল্ডারের ভিতরে ক্লাউড দেখছেন কোথায়? ক্লাউড নাই তো। ক্লাউড নাই, নিচেরটার কথা বলছিলাম। এইটা জি জি চাইল্ড। এটা চাইল্ড থিম, মানে আপনি চাইল্ড থিম বলতে যা সব চাইল্ড থিমের সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে আপনি চাইল্ড থিমে কাজ করতে পারেন। তো চাইল্ড থিম নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনি দুইটাই হচ্ছে যে আপনার সার্ভারে রাখবেন, কিন্তু অ্যাক্টিভ করবেন হচ্ছে যে চাইল্ড থিমটা। এবং চাইল্ড থিমে আপনি যাবতীয় কাজ করবেন, কোনো সমস্যা হবে না। চাইল্ড থিমে মানে এমনিতে অরিজিনাল থিমে কাজ করলে যা হবে চাইল্ড থিমেও কাজ করলে তাই হবে। তবে চাইল্ড থিমের একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি কখনো আপনার থিমের যদি আপডেট করার দরকার পড়ে তাহলে চাইল্ড থিমটা ব্যবহার করলে আমরা খুব ইজিলি আপডেট করতে পারি, বা আপডেট করার সময় যদি আমাদের কোনো সমস্যাও হয় তাহলে আমাদের অরিজিনাল যে থিমটা থাকবে সেটার কোনো প্রবলেম হবে না, চাইল্ড থিমের ওপরে ওইটা হয়ে যায় আর কি। চাইল্ড থিমের আর কি ডিপেন্ডেন্সি আছে অরিজিনাল থিমের উপরে, তাই না? ওর কথা এটার সাথে এটা রিলেশন আছে। আচ্ছা আচ্ছা। কি হবে এত সোলো? কি হয়েছে? এটা তো আপলোড হতেই দেখতেছি অবস্থা খারাপ হয়ে যাবে। আর এটা কি অরিজিনাল থিম আপনি যেটা ইনস্টল করতেছেন? অরিজিনাল না, অরিজিনাল লাইসেন্সের থিম তো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পেইড করতে হবে। একটু চালু করি। তো দেখেন আমাদের যে জিপ ফাইল আমরা পেয়ে গেছি, জিপ ফাইলটাকে আমরা একটু আনজিপ করে নিই। এখন আসেন একটু রিলোড দিয়ে আমরা জিপ যে ফাইলটা আছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি, এটার আমার দরকার নাই। আমাদের যে ফোল্ডারটা আমরা পেয়ে গেছি রিয়ালসোম। এখন আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পরে এই যে আমাদের কিন্তু রিয়াল হোম থিমটা কিন্তু এখানে চলে আসছে আমাদের। এখন যা সেটা আমরা শুধু অ্যাক্টিভে ক্লিক করে থিমটা একটু অ্যাক্টিভ করে নেব আমরা। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এখানে আমাদের দেখেন থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটটা যদি দেখি, যেমন আগে আমাদের সাইটটা ছিল এরকম, এখন যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে। আজান দিচ্ছে, হ্যাঁ আজান দিচ্ছে একটু। আমি আমার এখানে এখনো দেয়নি, তবে দিবে, ঠিক আছে। একটু আমি পরে করে দিচ্ছি। আচ্ছা দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেআউটটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই থিমের জন্য যে রিকোয়ার্ড প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো আমরা একটু ইনস্টল করে নেব। এখন আপনার থিম তো ইনস্টল হয়েছে, ঠিক আছে, কিন্তু এই থিমটা পারফেক্টলি ভাবে কাজ করার জন্য এর বেশ কিছু প্লাগইন আছে। তো সেই প্লাগইন গুলো ইনস্টল করার জন্য এখানে দেখেন যে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে বিকেন ইনস্টলেশন প্লাগইন। তো আমরা এখান থেকে এই প্লাগইন গুলো একটু ইনস্টল করে নিই। তো এখানে ক্লিক করলে আমাদের দেখেন যে এই থিমের জন্য এই কয়টা প্লাগইন আর কি রিকোয়ার্ড। তো এইগুলো আগে রিকোয়ার্ড মূলত এই তিনটা আমাদের, এই যে রিয়ালসোম, এলিমেন্টর অ্যাডঅনস, এলিমেন্টর পেজ বিল্ডার আর ইজি রিয়েল এস্টেট, এই তিনটা হচ্ছে যে রিকোয়ার্ড প্লাগইন। আর এগুলো রিকমেন্ডেড করছে যে এগুলো ব্যবহার করলে ভালো, কারণ এগুলোর অপশন আপনাদের ব্যবহার করতে হবে এরকম। তো আমরা সবগুলো একবারে সিলেক্ট করে একটু ইনস্টল করে নিই। স্যার এই প্লাগইন গুলো কি ফ্রি?
এই থিমের ভিতরে প্লাগইন গুলো যেহেতু ইনস্টল করতেছেন এগুলো অটোমেটিক আপনার ইনস্টল হয়ে যাবে, এটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে না, যদি পেইড থিম পেইড প্লাগইনও থাকে আর কি। ওরা ধইরা নেয় যে থিমটা যেহেতু ইনস্টল হ্যাঁ, করা থিমটা যেহেতু ইনস্টল হয়ে গেছে এবং এই থিমের জন্য রিকোয়ার্ড যে প্লাগইন সেটা যদি পেইডও হয় তাহলেও সেটা অটোমেটিক আপনার ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যা, মানে থিম ইনস্টল হওয়া মানে ওই প্লাগইনটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এই যে ইজি রিয়েল এস্টেট, এটাই হচ্ছে যে মূলত এই থিমের কাজ, এই প্লাগইনের মাধ্যমে আমাকে কাজগুলো করতে হবে, এবং এটা যদি আপনি আলাদাভাবে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পেইড করতে হবে। কিন্তু আমার যেহেতু এই থিমটা এই প্লাগইনের উপর ডিপেন্ড, তো এই প্লাগইন ছাড়া যেহেতু এই থিমটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, তো থিমটা যখনই অ্যাক্টিভ পাবে তখনই এই প্লাগইনটাও অটোমেটিক আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধরেন ইনস্টল করে নিলাম, আমরা প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নিলাম, আমাদের প্লাগইন গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন রিটার্ন টু ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ডে ক্লিক করি। আচ্ছা, যেহেতু আজান দিছে আমরা নামাজ শেষ করে আসি নাকি? জাস্ট ইনস্টলেশনটা আমরা দেখলাম, থিমটা ইনস্টল হলো, প্লাগইন গুলো আমরা ইনস্টল করে নিছি। তো প্লাগইন গুলো ইনস্টল করে নেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে তিনটা অপশন আমাদের কিন্তু চলে আসে, ইজি রিয়েল এস্টেট, রিয়েল হোম, রিয়েল এস্টেট, সিআরএম, এরকম বেশ কিছু অপশন আমরা এখানে দেখতেছি। আর এখন আমাদের এখানে যে কাজগুলো করতে হবে, যে বেশ কিছু সেটিং এর কিছু কাজ করব, আর থিমের কিছু আমাদের সেটিং থাকবে, সেই সেটিং গুলো আমরা একটু কমপ্লিট করে নিয়ে আমরা এই থিমের কাস্টমাইজেশনের কাজগুলো একটু দেখব। কয়টা বাজে? 28 বাজে। আচ্ছা, থিমের সেটিং এ আমাদের ড্যাশবোর্ডে যে সেটিংটা সেটাতে আমি একটু যাই, যে সেটিং এ গিয়ে আমি জাস্ট দুইটা অপশন একটু কাজটা করে নিই। যে আমরা প্রথমত থিমটা ইনস্টল করার পর আপনি এই কাজগুলো একটু করে নেবেন, যেমন সাইট টাইটেলটা আপনি চেঞ্জ করে দিবেন। তখন সাইট টাইটেলটা আমি রিয়াল হোম দিলাম, ট্যাগ লাইন আমি চাচ্ছি না, এটা বাদ দিই, এগুলো যা আছে থাক। এটা খুবই ইম্পর্টেন্ট এই সাইটে, কারণ আপনি যেহেতু চাচ্ছেন যে আপনার সাইটে ইউজার অ্যাকাউন্ট করবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই মেম্বারশিপের এটা আপনি টিক মার্ক দিয়ে রাখবেন, নাছাড়া কিন্তু আপনার ওয়েবসাইটে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না। যাই অ্যাকাউন্ট করবে সাবস্ক্রাইবার থাকবে, UTF-6 আমরা করে দেবো এখান থেকে। ডেট ফরম্যাটটা এটা নিচ্ছে, টাইম ফরম্যাট যা আছে থাক, মানডেটা আমি সানডে করে দিলাম, সেভ চেঞ্জ। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস করে নেব, সেটা হচ্ছে যে পারমালিঙ্কটা একটু সেটআপ করে নেব। যে পারমালিঙ্কে যদি আমি যাই, পারমালিঙ্কে গিয়ে আমরা জাস্ট এই যে পোস্ট নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, এটা সেভ চেঞ্জ। তো আপাতত এইটুকুই, আর আজান দিচ্ছে, নামাজ পড়ে এসে আমি বাকিগুলো দেখাবো, ঠিক আছে? আপনারা নামাজ পড়ে আসেন, এখন বাজে 30, আমরা 45-এর ভিতরে চলে আসবো রেকর্ডিংটা। তো ধরুন আমরা যদি রিয়াল হোমে এসে ডিজাইনে যদি ক্লিক করি, তো ডিজাইনে ক্লিক করলে এখানে দেখেন আমাদের দুইটা ডিজাইন দেখাচ্ছে। তো এই রিয়াল হোমস থিমের দুইটা ডিফল্ট কিছু ডিজাইন আছে, এটা হচ্ছে যে ক্লাসিক আর এটা হচ্ছে যে মডার্ন। তো আমরা সাধারণত মডার্নে কাজ করব আর কি। আপনি যদি চান যে ক্লাসিকটা নিয়ে কাজ করবেন তাহলে এখান থেকে ক্লাসিক ডিজাইনটা সিলেক্ট করে দেবেন, করে দিয়ে এটা সেভ চেঞ্জ করে দেবেন। তো আমি মডার্নে কাজ করব, যার কারণে আমি এখান থেকে মডার্নটাই সিলেক্ট করতেছি, মডার্ন সিলেক্ট করে আমি সেভ চেঞ্জ। আর পরবর্তীতে আছে দেখেন আমাদের প্লাগইন একটা সেকশন আছে। তো আমরা এই থিমটা ইনস্টল করার সময় এর রিকোয়ার্ড যে প্লাগইন ছিল সেগুলো কিন্তু ইনস্টল করে নিছি। তো ওই কয়েকটা বাদেও আরো বেশ কিছু প্লাগইন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, যেগুলো ব্যবহার না করলেও সমস্যা নাই, কিন্তু ধরুন আমি একটু ইউজ করব। যেমন ধরেন এটা আমরা ইনস্টল করে নিয়েছি, এটাও ইনস্টল হয়ে গেছে আমাদের। কারেন্সি সুইচার না হলেও হবে, ধরুন আমরা যদি মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। ধরুন আমি ইনস্টল করে নিলাম, সমস্যা নাই, ইউজ করি আর না করি ইনস্টল করে নিচ্ছি আমি। তো প্লাগইন সেকশনে আসলে আমরা এই থিমের সাথে আরো যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। তারপরে ধরুন এখানে যেমন ধরুন মর্টগেজ একটা ক্যালকুলেটর আছে, তো এটাও আমরা ইনস্টল করে নিই, এটা আমাদের ব্যবহার করলে আমরা করবো আর কি। তারপরে এটা আমরা করতে পারতেছি না, কারণ এটা করতে গেলে আমাদের কিনতে হবে, তো এটা আমরা বাদ দিই। স্ট্রাইপ পেমেন্ট, তো আমরা এই ওয়েবসাইটে এই থিমের মাধ্যমে যদি এরকম কোনো অপশন করতে চান যে আপনার ওয়েবসাইটে যারা প্রপার্টি সাবমিট করবে, তো এই প্রপার্টি সাবমিট করার জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ একটা পেমেন্ট দিতে হবে।
তো সেই ক্ষেত্রে আমরা এই যে পেমেন্টের যে অপশনটা আছে সেটা এনাবল করে নিতে পারি। তো এখানে যেটা প্রবলেম হচ্ছে যে স্ট্রাইপ তো আমাদের দেশে অ্যালাউ না, যার কারণে আমরা এই পেমেন্টটা অ্যাক্টিভ করে নিলেও কোনো কাজ করতে পারতেছি না। পেপ্যালটাও অ্যালাউ না, যার কারণে এই পেমেন্টগুলো আমরা নিয়ে কাজ করতে পারতেছি না আর কি আপাতত। মেম্বারশিপ এটাও বাদ দিই। এফএকিউ আমাদের ইনস্টল করাই আছে। ইজি টেস্টিমোনিয়ামটা আমরা নিয়ে নিই। টেস্টিমোনিয়াম সেকশন যদি তৈরি করতে চাই তাহলে এটার মাধ্যমে আমরা টেস্টিমোনিয়াম সেকশনটা তৈরি করব। মোটামুটি আমাদের সব শেষ, যা শুধু এখান থেকে আমরা পেমেন্টের যে কয়টা প্লাগইন থাকলো সেই কয়টা আমরা ব্যবহার করলাম না আর কি। বাকিগুলো এটা কি হয়েছে, ইনস্টল করলাম হলো না কেন? এবার হয়েছে অ্যাক্টিভ। প্লাগইন সেকশনে বাদ দিই, আর বাকি যে দুইটা আছে এই দুইটা ইম্পর্টেন্ট না। আর এখান থেকে আমরা যদি ইম্পোর্ট ডেমো একটা সেকশন পাবো, তো এই ডেমো ইম্পোর্টে যদি আমরা যাই তাহলে এখানে এই থিমের কিছু ডেমো আছে, সেই ডেমোগুলো আপনি ব্যবহার করে নিয়ে কাজ করতে পারবেন। যেমন ধরেন এখানে যে ডেমোগুলো, এখানে প্রায় 5টার মতো আমরা ডেমো পাবো। তো এই ডেমোগুলো যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে এখানে যেরকম ডিজাইন আছে হুবহু আপনার ওয়েবসাইটেও সেম ডিজাইনটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা ডেমোটা ইম্পোর্ট করতেছি না, কারণ ডেমো ইম্পোর্ট করলে তো কাজগুলো আর কি আপনাদের শেখা হবে না। ডেমো ইম্পোর্ট করলে পুরো ডেমোটা ইম্পোর্ট হয়ে যাবে, আপনার সাইট রেডি হয়ে যাবে। তো আমি চাচ্ছি ডেমো ইম্পোর্ট না করে আমরা একটা সাইট রেডি করবো আর কি। তো এই সেকশনে আমাদের কাজ শেষ। ধরুন আমাদের যে সেটিং এর বিষয়গুলো ছিল সেগুলো আমরা করে নিলাম। এখন পোস্ট সেকশনে গিয়ে আমাদের ডিফল্ট যে পোস্টগুলো আছে এগুলো ডিলিট না করলেও সমস্যা নেই, কিন্তু আমি ডিলিট করতেছি আর কি। তারপর আমাদের ডিফল্ট যে পেজ থাকে সেই পেজ, দুইটা পেজ থাকে আমাদের। এই দুইটা পেজ আমি ডিলিট করে দিচ্ছি। আর আমাদের থিমে কিছু ডিফল্ট থিম থাকে, তো এই ডিফল্ট থিমগুলো আমি ডিলিট করে দেবো, কারণ এই জিনিসগুলো রেখে অযথা আমাদের হোস্টিং এর জায়গাগুলো খাবে আর কি। তো এগুলো আমি রাখতে চাচ্ছি না, এগুলো ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের এগুলো কাজে লাগবে না, তো এটা রাখারও কোনো দরকার নাই। আমাদের ডিফল্ট যে 3টা থিম থাকে সেই 3টা থিমে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটা থিম আমি অ্যাক্টিভ করে রাখতেছি। তো শেষ। এখন আসেন আমাদের সেটিং এর যে বিষয়গুলো ছিল সেইগুলো আমাদের করে নেওয়া হয়ে গেছে। এখন আসেন আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটে, বা যদি আপনি কোনো ডেমো দেখেও কাজ করতে পারেন, সমস্যা নাই। তো এই ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেই পেজগুলো আমাকে একটু তৈরি করে নিতে হবে। মোট কথা আপনার এই ওয়েবসাইটে যে ফাংশনালিটি গুলো পেজগুলো আছে, যে প্রপার্টি পেজে গেলে কি ধরনের অপশন থাকবে, বা এই যে সাবমিট পেজে যখন আমরা ক্লিক করব তখন সাবমিট পেজে কি অপশনগুলো আসবে, এই বিষয়গুলো আমাদের একটা পেজ তৈরি করে নেয়। সেটা হচ্ছে যে ডিফল্ট যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো সেই পেজের আন্ডারে আমাদের একটু সেট আপ করে দিতে হবে। তো আমি প্রথম অবস্থায় এখান থেকে আগে পেজ তৈরি করে নেব আর কি। তো আমরা ধরুন পেজ সেকশনে যাই। পেজ সেকশনে গিয়ে ধরুন আমি প্রথমত আগে হোম পেজ তৈরি করতেছি, যে আমাদের ওয়েবসাইটে অবশ্যই যেহেতু আগে একটা হোম পেজ থাকবে। তো আমি হোম পেজটা রেডি করে নিচ্ছি, যে হোম লিখলাম। লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি যদি এই থিমের হোম পেজের যে ফিচারগুলো আছে, ধরুন আমরা যদি হোম পেজে যাই, তো এই হোম পেজের যে ডিজাইনটা বা হোম পেজের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো যদি আপনি আপনার সাইটে যদি অ্যাক্টিভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোম পেজের জন্য এই থিমের যে টেমপ্লেটটা নির্ধারণ করে দেওয়া আছে সেই টেমপ্লেটটা আপনাকে সিলেক্ট করে দিয়ে হোম পেজটা তৈরি করতে হবে। তো ধরুন আমি হোম পেজ টাইটেল দিলাম হোম, আর এখান থেকে আমি এখন এই যে টেমপ্লেট সেকশনে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই থিমের একটা দেখেন হোম টেমপ্লেট আছে, তো হোমের আন্ডারে আমরা এই হোম টেমপ্লেটটা সিলেকশন করে দেব। আর নিচে আমাদের এখানে অনেকগুলো অপশন আমরা পাবো হোম টেমপ্লেটটা সিলেক্ট করার পরে। তো এই অপশনগুলো আমরা কাস্টমাইজেশন করব পরে, আপাতত আমি পেজগুলো একটু তৈরি করে নিই। নিয়ে ধরে আমি পাবলিশ দিই। তো পাবলিশ দেওয়ার পর আমাদের এই যে হোম পেজটা পাবলিশ হয়ে গেছে, আর এখানে আমি আরেকটা পেজ তৈরি করে নিচ্ছি। তো পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটা যদি ভিউ করি, এই হোম পেজটা যদি আমি ভিউ করি, তাহলে দেখেন আমাদের হোম পেজটা এরকম দেখাবে। ঠিক আছে,
কিন্তু আমি যে গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আমাদের যে হোম পেজটা থাকবে সেটার স্ল্যাগ কিন্তু এরকম হওয়া যাবে না, মানে ইউআরএলটা হতে হবে এইটুকু, এই হোম স্ল্যাগটা থাকা যাবে না। তো এটা করার জন্য, এটা রিমুভ করার জন্য আমরা কি করব মনে হোম আছে? পেজ হিসাবে, হ্যাঁ হোম পেজ সেটিং থেকে রিডিং এ যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা করব। আর এখানে আমি আরেকটা তৈরি করে নিই, যেহেতু ধরুন আমাদের এই যে ডেমো সাইটে আমাদের এইরকম একটা পেজ থাকবে, ব্লকের একটা পেজ থাকবে যে নিউজ, এখানে নিউজ বলতেছে ওরা, আমরা ব্লক হিসেবে ব্যবহার করবো, সমস্যা নাই। তো ব্লকের একটা পেজ থাকবে, তো সেই পেজের ডিজাইনটা যাতে আমাদের এইরকম হয় যে আমাদের উপরে ব্যানার থাকবে, তারপরে সার্চ বার থাকবে, সাইড বার থাকবে, তারপরে ব্লগের পোস্টের ডিজাইনটা যাতে আমরা এইরকমই পাই, হুবহুব যাতে এরকমই পাই। এই জন্য আমাদের এই থিমের যে ব্লগ পেজের ডিজাইন আছে সেইটা আমরা একটু অ্যাপ্লাই করে আমরা একটা ব্লগ পেজ তৈরি করে নেব। তো ধরুন আমি এখানে ব্লগ পেজ নিচ্ছি, তো ব্লগ নিয়ে ব্লকের জন্য যদিও কোনো নির্দিষ্ট কোনো টেমপ্লেট এখানে দেওয়া নাই, ডিফল্ট যে টেমপ্লেট সেটাতে আমাদের কাজ হবে, সমস্যা নাই, যে আমি পাবলিশ করে দিই। তো এই দুইটা পেজ তৈরি করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এটাকে সেটিং এ গিয়ে আমরা এটা একটু সেট আপ করে দিব। তো সেটিং থেকে আমরা হচ্ছে যে রিডিং সেকশনে চলে যাব। রিডিং এ গিয়ে আমরা এই যে স্ট্যাটিক পেজে গিয়ে আমরা হোম পেজটা করে দেব হোম, আর ব্লগ পোস্ট পেজটা করে দেব হচ্ছে যে ব্লগ, করে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে এখন যদি আমরা আমাদের হোম পেজটা যদি একটু রিফ্রেশ করি তাহলে হচ্ছে যে আমাদের দেখা যাবে যে সরি, এই যে এখন এটা আমাদের কিন্তু হোম পেজ হয়ে আছে আর কি। তো ঠিক আছে, এখন আমরা বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো একটু তৈরি করে নিই। আমাদের দুইটা পেজ আপাতত তৈরি হয়েছে, আমাদের আরো অনেক পেজ তৈরি করতে হবে, কারণ এই থিমে অনেকগুলো পেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে ধরুন আমি প্রথম যে পেজটা তৈরি করব, যেমন ধরুন এখানে দেখেন একটা পেজ আছে এজেন্ট। তো এই এজেন্ট পেজটা কি কারণে তৈরি করবেন সেটাও আমি একটু বলে দিই। কারণ আপনার সাইটে যেহেতু এজেন্টগুলো থাকবে, তো এই এজেন্টগুলো যাতে আপনার এইভাবে লিস্ট আকারে থাকে একটা পেজে, বা আপনি যখন ডিটেলস পেজে যাবেন তো ডিটেলস পেজে যাতে আপনার এই এজেন্টের যাবতীয় ডিটেলসটা যাতে থাকে, মোট কথা এরকম একটা ডিজাইনটা যাতে আমরা পাই। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখন আমরা এজেন্ট পেজটা তৈরি করব তখন এই এজেন্ট পেজের আন্ডারে যে টেমপ্লেটটা আমাদের এই থিমে সেট আপ করে দিতে হবে সেটা আমাদের একটু মানে সঠিকভাবে একটু সেট আপ করে দিতে হবে। যেমন ধরুন আমি এখানে এজেন্ট নাম দিচ্ছি, পেজের নাম যে এজেন্টস নাম দিলাম, আর হচ্ছে যে এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এজেন্ট লিস্ট নামের একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা সিলেক্ট করে দেব, দিয়ে পাবলিশ। তো বাকি আরো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমি পরে ব্যবহার করব, আপাতত যা শুধু আমি পেজগুলো একটা তৈরি করে নিই। তারপরে ধরুন আমি আবার হচ্ছে যে আমরা যদি আবার যদি এখানে যাই, এখানে দেখেন আমাদের আবার একটা আছে এজেন্সি। তো এজেন্সির একটা পেজ আমাদের তৈরি করতে হবে যেখানে আমাদের এজেন্সির ইনফরমেশন গুলো থাকবে। তো আমাদের এজেন্সির একটা পেজ আমরা তৈরি করি। এজেন্সিস, আর এজেন্সিস এর জন্য আমরা এখান থেকে এই যে এজেন্সিস একটা লিস্ট টেমপ্লেট আছে, আমরা এই টেমপ্লেটটা আমরা ব্যবহার করব। তো দিয়ে আমরা পাবলিশ করে দিই। তারপরে অ্যাড নিউ এ যায় আবার, বা আপনি কোন পেজ মানে এই টেমপ্লেটের এই থিমের জন্য আপনি কি কি পেজ তৈরি করবেন সেটা আপনি এই যে এই টেমপ্লেটগুলো দেখেও বুঝতে পারবেন যে এখানে কি ধরনের টেমপ্লেট ইউজ করা আছে। যেমন ধরুন আমাদের ডিফল্ট টেমপ্লেট এটা লাগতেছে না, টু কলাম গ্যালারি নিয়ে আমরা কাজ করব না, এটা লাগতেছে না, আমরা এই দুটো কিন্তু করে নিছি, এটা এজেন্ট আর হচ্ছে যে এজেন্সি। তারপরে ধরুন এইরকম আমরা একটা পেজ করবো, যে কম্পেয়ারের একটা পেজ করব। কম্পেয়ার বলতে আপনার ওয়েবসাইটে এইরকম একটা অপশন থাকবে যে এখানে হচ্ছে যে আপনি দুইটা প্রপার্টি কম্পেয়ার করতে পারবেন, এবং কম্পেয়ার করে যাতে ইউজার বুঝতে পারে যে কোন প্রপার্টিটা ভালো, এরকম একটা অপশন আপনাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে স্যার মিউট হয়ে গেছেন স্যার আপনি। সরি, এই যে ওপরে বারটা খুব ঝামেলা করে, এটা মানে নড়াচড়া করতে গিয়ে দেখা যাচ্ছে মিউট হয়ে যায়। ধরেন আমি কম্পেয়ার নামের একটা পেজ নিলাম, কম্পেয়ার, আর এখান থেকে আমি হচ্ছে যে কম্পেয়ার টেমপ্লেটটা সিলেক্ট করে দেবো, যে কম্পেয়ার প্রপার্টি। তো কম্পেয়ার এই পেজটা মূলত কাজ করবে যে দুইটা বা তিনটা প্রপার্টির মধ্যে তফাৎটা কি সেটা দেখার জন্য।
তো আমরা যখন এটা কাজ করব তখন বুঝতে পারবো, যখন ভিউ দেখবো তখন বুঝতে পারবো আর কি। আমি আপাতত আগে পেজগুলো তৈরি করি, তারপরে ধরুন আমি আবার অ্যাড নিউয়ে যাচ্ছি। অ্যাড নিউয়ে যাওয়ার পরে এখান থেকে আবার একটু দেখি আমি আমাদের কয়টা হলো। যেমন ধরেন এজেন্সি হয়েছে, এজেন্ট হয়েছে, কম্পেয়ার হয়েছে, কন্টাক্ট আমরা একটা পেজ তৈরি করবো আর কি। কন্টাক্টের জন্য টাইটেল দিলাম কন্টাক্ট, আর টেমপ্লেটটা নিব আমরা কন্টাক্ট টেমপ্লেট দিয়ে পাবলিশ। তো এখানে যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটের আন্ডারে আপনি একটা করে পেজ তৈরি করে নেবেন। যদি বুঝতে না পারেন যে আমাকে এই থিমে কি কি ধরনের পেজ তৈরি করতে হবে, তাহলে সহজ উপায় হচ্ছে যে আপনার এখানে যে টেমপ্লেটগুলো দিয়ে আছে সেই টেমপ্লেটের আন্ডারে আপনি একটা করে পেজ তৈরি করবেন। যেমন ধরেন এডিট প্রোফাইল, তো এইটা আমরা একটা পেজ তৈরি করব। তো এডিট প্রোফাইল এই টেমপ্লেটের কাজটা হচ্ছে যে ইউজার যাতে তাদের প্রোফাইলটা যাতে এডিট করতে পারে এরকম একটা পেজ আমাদের দরকার। তো সেই পেজটার জন্য আমরা এই পেজটা তৈরি করব যে এডিট প্রোফাইল। তো এটার নাম আমি টাইটেল এডিট প্রোফাইলই দিলাম, সমস্যা নেই, এডিট প্রোফাইল দিলাম। আর এখান থেকে আমি একটা টেমপ্লেটটা সিলেক্ট করে দেব এডিট প্রোফাইল দিয়ে আমরা এটা পাবলিশ করে দিই। তারপরে ধরুন আবার অ্যাড নিউ। আচ্ছা, বিরক্ত লাগতেছে? না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে এখন আসেন আমরা এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট, এই দুইটা আমাদের দরকার নাই এই সাইটের জন্য। আমরা এইটা একটু ব্যবহার করব যে ফেভারিট প্রপার্টি। তো ফেভারিট প্রপার্টিটার কাজ হচ্ছে যে কি, আপনি ধরুন ইউজার হিসেবে যখন আপনি এই সাইটে আসবেন, তো যে প্রপার্টিগুলো আপনি হয়তোবা দেখলেন, যে দেখার পরে হয়তোবা কোনো একটা প্রপার্টি আপনার পছন্দ হলো, কিন্তু এখন সেই প্রপার্টিটা আপনার ক্রয় করার মতো টাকা নাই। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই প্রপার্টিটাকে এই যে লাভ যে আইকনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি এবং আপনি যদি লগ ইন হয়ে থাকেন, তাহলে যেটা হবে এখানে ক্লিক করলে এই প্রপার্টিটা আপনার ফেভারিট লিস্টে চলে যাবে। তারপরে যখন আপনি কোনোদিন হয়তো বা দেখা গেলো 10-15 দিন আপনার অ্যাকাউন্টে লগ ইন দিলেন, লগ ইন দেওয়ার পরে যখন আপনি ওই ফেভারিট পেজে যাবেন তখন দেখবেন যে ওই প্রপার্টিটা ওখানে লিস্ট হয়ে আছে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন মানে হ্যাঁ, এই প্রপার্টিটা আমি এর আগেও পছন্দ করছিলাম, তো তখন হয়তো টাকা ছিল না, নিতে পারিনি, এখন টাকা আছে, এখন আমি এটা নিয়ে নিতে পারি। মোট কথা এটা জাস্ট একটু বুকিং দিয়ে মানে জাস্ট আপনার পছন্দটাকে সিলেক্ট করে রাখা এই। তো সেই জন্য হচ্ছে যে আমরা এই ফেভারিট টেমপ্লেটটা ব্যবহার করে একটা পেজ তৈরি করব। এর নাম আমি ফেভারিট দিলাম, পেজের টাইটেল, আর এখান থেকে টেমপ্লেট সেকশনে গিয়ে আমরা ফেভারিট প্রপার্টি দিয়ে পাবলিশ দেওয়ার পরে আবার একটু অ্যাড নিয়ে যাই। আমরা অ্যাড নিয়ে যাওয়ার পরে আবার যদি ডিফল্ট টেমপ্লেটে আসি, আমরা ডিফল্ট টেমপ্লেটে আসলে এখান থেকে আমরা ফেভারিট পর্যন্ত আসছে, এটা দরকার নাই, এটাও দরকার নাই, হোমটা আমরা নিছি। লগ ইন এন্ড রেজিস্ট্রেশন এটা অটোমেটিক নেবে। মেম্বারশিপ প্ল্যান নিয়ে আপাতত কাজ করতেছি না আমরা। মাই প্রপার্টি একটা পেজ আমাদের দরকার পড়বে। তো এই মাই প্রপার্টি টেমপ্লেটটা দরকার পড়বে এই কারণে যে ধরুন আপনি ইউজার হিসেবে যখন আপনি এরকম একটা সাইটে গিয়ে আপনার প্রপার্টিগুলো সাবমিট করবেন, তখন যাতে আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন যখন দিবেন, তখন যাতে সেই লগ ইন দেওয়ার পরে এই প্রপার্টি সেকশনে যখন যাবেন তখন যাতে ওই পেজে শুধুমাত্র আপনি যে প্রপার্টিগুলো সাবমিট করছেন সেই প্রপার্টিগুলো যাতে শো হয়ে থাকে। কারণ এই ওয়েবসাইটে অনেকেই প্রপার্টি সাবমিট করতে পারে, আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, আরেকজনও করতে পারবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি যে প্রপার্টিগুলো শুধুমাত্র সাবমিট করছি শুধুমাত্র একটা পেজ থাকবে এরকম, সেই পেজে শুধুমাত্র আমার প্রপার্টিগুলোই শো হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে মাই প্রপার্টি যে টেমপ্লেট আমরা দেখলাম এই টেমপ্লেটটা আমরা ব্যবহার করব। তো ধরুন আমি এখান থেকে মাই প্রপার্টি নাম দিয়ে একটা টাইটেল দিয়ে আমি পেজ তৈরি করতেছি, দিয়ে আমি এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে দেবো হচ্ছে মাই প্রপার্টিস। আচ্ছা, প্রপার্টিস টাইটেলের সাথে সমস্যা নাই, জাস্ট আমি একটু প্লুরাল করে নিলাম আর কি, এরকম দিয়ে এটা পাবলিশ করে দিই। ওর কথা কোন টেমপ্লেটটা কি কারণে ব্যবহার করবেন সেটা একটু আপনাকে বুঝতে হবে, না ছাড়া এমনিতেও ব্যবহার করে লাভ নাই আর কি। তারপরে এখানে যখন ধরুন এটা আমাদের দরকার পড়বে না, আর এখান থেকে প্রপার্টি গ্রিড ফুল হোয়াইট, লিস্ট ফুল হোয়াইট, এই চারটা টেমপ্লেট একটা পেজের জন্যই কাজ করে।
মানে আপনি একটা পেজ তৈরি করে মোট কথা এই 4টা টেমপ্লেট শুধুমাত্র প্রপার্টি গুলোকে লিস্টিং করার জন্য কাজ করে। মোট কথা আপনার ওয়েবসাইটে যতগুলো প্রপার্টি থাকবে সবগুলো প্রপার্টি আপনি যে পেজে শো করাবেন সেই পেজটার জন্য আপনি এখান থেকে এই 4টার ভিতরে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। 4টা বলবো না, এই যে নিচে আরেকটা আছে প্রপার্টি উইথ হাব ম্যাপ, এই পাঁচটা টেমপ্লেট আমরা শুধুমাত্র প্রপার্টি লিস্ট পেজের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে এগুলোর জাস্ট ডিজাইনটা আমাদের একটু আলাদা হবে। যে প্রপার্টি গ্রিড যদি দেন তাহলে আপনার দেখা যাবে প্রপার্টি গুলো কলাম আকারে থাকবে। প্রপার্টি গ্রিড উইথ ফুল ওয়েট যদি দেন তাহলে দেখা যাবে প্রপার্টি গুলো গ্রিড আকারে থাকবে এবং আপনার লেফট পাশে আপনার পেজটা পুরো ফুল ওয়াইড হবে, কোনো সাইড বার থাকবে না। প্রপার্টি লিস্ট যদি দেন তাহলে আপনার এটা কলাম আকারে না থেকে প্রপার্টি গুলো লিস্ট আকারে থাকবে, সাথে সাইড বার থাকবে। প্রপার্টি লিস্ট ফুল ওয়াইড দিলে জাস্ট আপনার প্রপার্টি গুলো লিস্ট আকারে থাকবে, কোনো সাইড বার থাকবে না। আর এটা যদি আমরা ব্যবহার করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রপার্টির সাথে লেফট পাশে আমাদের হাফ ম্যাপ শো হবে আর রাইট পাশে আমাদের প্রপার্টি গুলো শো হবে এইরকম। তো আমি এখান থেকে এই 5টার ভিতর আমি এখান থেকে প্রপার্টির জন্য আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব, প্রপার্টি লিস্ট। তো যার কারণে ধরুন আমি এখানে অ্যাড নিয়ে যাই, অ্যাড নিয়ে গিয়ে ধরুন আমি এখানে দিলাম যে প্রপার্টি, যে প্রপার্টিস নামে একটা পেজ তৈরি করলাম আর টেমপ্লেট হিসাবে আমি এখান থেকে হচ্ছে যে প্রপার্টি লিস্ট টেমপ্লেটটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে পাবলিশ। তারপরে ধরুন আমরা আরো কিছু আমাদের পেজ দরকার পড়বে, আবার অ্যাড নিয়ে যাই, আমি অ্যাড নিয়ে যাওয়ার পরে এখান থেকে এই কয়টা তো আমাদের হয়ে গেল। সার্চের একটা টেমপ্লেট আমাদের দরকার পড়বে। মোট কথা আমরা যখন এই সার্চ বারের মাধ্যমে যখন প্রপার্টি গুলোকে সার্চ করব তখন যে টেমপ্লেটে আমাদের এই রেজাল্টটা দেখাবে সেইটার জন্য আমরা একটা পেজ তৈরি করে নেব। তো এর জন্য ধরুন আমি এই পেজের নাম দিচ্ছি যে প্রপার্টি সার্চই নাম দিচ্ছি, যে প্রপার্টি সার্চ দিয়ে আমি এখান থেকে ডিফল্ট টেমপ্লেট হিসেবে আমি প্রপার্টি সার্চ টেমপ্লেট। তো এটার জন্য আবার এই যে এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যে সার্চ হাফ ম্যাপ, সার্চ লেফট সাইড বার, রাইট সাইড বার, এগুলো আপনি ইউজ করতে পারেন। এই 4টা টেমপ্লেটই একটা পেজের জন্য ব্যবহার করা যাবে, যার শুধু ডিজাইন গুলো হয়তো বা একটু আলাদা হবে। যেটা যদি ব্যবহার করেন লেফট সাইডে সাইড বার থাকবে, এটা ব্যবহার করলে রাইট সাইডে সাইড বার থাকবে, এটা যদি ব্যবহার করেন তাহলে সার্চ পেজে আপনার একটা ম্যাপ থাকবে এরকম। তো আমি এখান থেকে এটা ব্যবহার করব, যে সার্চ প্রপার্টি সার্চ যে পেজটা আছে এটা ব্যবহার করতেছি, দিয়ে পাবলিশ। নেটটা আমার একটু বোধহয় স্লো যাচ্ছে, কিছু বুঝতেছি না। ধরুন আবার অ্যাড নিয়ে যাই আমি, আর আমার হয়তো বা 2-3টা পেজ তৈরি করলেই হয়ে যাবে। তারপরে এখন আসেন এই পর্যন্ত আমাদের শেষ। এখন আসেন এই যে সাবমিট প্রপার্টি, এটা পেজ আমরা তৈরি করব। তো সাবমিট প্রপার্টির কাজটা হচ্ছে যে আপনি যখন এই সাইট থেকে এই যে সাবমিট বাটনে যখন ক্লিক করবে ইউজার, তখন যাতে এই ফন্ট ইনটে একটা ফর্ম শো হয়, যে প্রপার্টি সাবমিট করার জন্য যে ইনপুটগুলো আমাদের দরকার সেই ইনপুটগুলো যাতে আপনার এই ফন্ট ইনটে শো হয়, এই জন্য আমাদের এই সাবমিটের আন্ডারে একটা পেজ বা একটা টেমপ্লেট আমাদের সিলেকশন করে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে ধরুন আমি পেজের নাম সাবমিট দিচ্ছি, পেজের নাম ধরুন সাবমিট প্রপার্টি দিলাম, আর টেমপ্লেট হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে যে সাবমিট প্রপার্টি, এই টেমপ্লেটটা দিয়ে আমি পাবলিশ করে দিচ্ছি। তারপর আবার অ্যাড নিয়ে যাই, অ্যাড নিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার ডিফল্ট টেমপ্লেটে আসি, আসার পরে এখানে দেখেন আমার মোটামুটি শেষ। এখন যা শুধু এই যে ইউজারের জন্য একটা টেমপ্লেট আমি নেব, যেখানে হচ্ছে আমার ওয়েবসাইটে যতজন ইউজার থাকবে সেই ইউজার গুলোকে যাতে আমি হচ্ছে যে একটা পেজে শো করে রাখতে পারি, সেই জন্য আমরা এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এটার জন্য আমি পেজের নাম দিচ্ছি হচ্ছে যে ইউজার্স, দিয়ে আমি এখান থেকে ডিফল্ট টেমপ্লেট আমি সিলেকশন করে দিচ্ছি হচ্ছে যে ইউজার লিস্ট, দিয়ে আমি এটা পাবলিশ। দেওয়ার পরে মোটামুটি আমার সবগুলো টেমপ্লেট তৈরি করা শেষ। পরবর্তীতে আমাদের আরো যদি পেজ তৈরি করার দরকার পরে আমরা তৈরি করব। আপাতত আমাদের অনেকগুলো আমরা পেজ তৈরি করে নিয়েছি, এখানে আমাদের অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে এবং ফন্ট পেজ কোনটা হবে বা ব্লক পেজ কোনটা হবে সেটাও আমরা সিলেকশন করে দিছি।
এখন আমরা আসি হচ্ছে যে এই থিমের কিছু ডাটা ইনসার্ট করব, এবং ডাটা ইনসার্ট করার পরে আমরা এই থিমটাকে একটু কাস্টমাইজেশন করব। কারণ কাস্টমাইজেশন করতে গেলে আমাকে অবশ্যই আগে ডাটা থাকতে হবে। যেমন ধরেন আমি যদি এখন এটা যদি কাস্টমাইজেশনে নিয়ে যাই, যে আমাদের যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যে অপশনটা আছে, সেই কাস্টমাইজ অপশনে যদি আমি যাই, গেলে কিন্তু আমরা এই থিমের হচ্ছে তো এখান থেকে কাস্টমাইজেশনের সবগুলো অপশন আমরা এখানে পেয়ে যাব। কিন্তু আমার যদি সাইটে যদি কন্টেন্ট না থাকে, তাহলে কিন্তু আমি এগুলো কাস্টমাইজেশন করে কোনো কিছু বুঝতে পারবো না। কারণ এখানে কিন্তু আমার কোনো কন্টেন্টই নাই, আমি এখন এখানে থেকে কি চেঞ্জ করব, কি বুঝবো, কিছুই বোঝা যাবে না। তো যার কারণে আমি আগে কিছু কন্টেন্ট একটু অ্যাড করে নিই। যেমন ধরুন কিছু প্রপার্টি অ্যাড করে নেব, কিছু এজেন্ট অ্যাড করে নেব, কিছু এজেন্সিস অ্যাড করে নেব। এই ধরনের কিছু ডাটা আগে আমরা দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে আমরা হচ্ছে যে আমরা কাজগুলো করবো আর কি। আচ্ছা, 35 জন আছেন। আমি যেদিন ক্লাস নিই সেদিন স্টুডেন্ট কম থাকে নাকি? না স্যার, বরাবরই এরকমই 40 জন। এরকমই থাকে স্যার। এরকমই থাকে স্যার এখন। আচ্ছা, আচ্ছা 1 মিনিট। আসসালামু আলাইকুম। স্যার মিউট হয়ে গেছেন। আচ্ছা, ওয়েট করেন স্যার। আমি একজনের সাথে কথা বললাম, তো এই জন্য একটু মিউট করে দিয়েছিলাম আর কি। তো এখন আসেন আমরা হচ্ছে যে আমরা কিছু ডাটা ইনসার্ট করে নিই। তখন প্রথম অবস্থায় আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সিম্পল কিছু ডাটা ইনসার্ট করি। সেটা হচ্ছে যে আমি যদি একটা প্রপার্টি ইনসার্ট করতে যাই, তো সেই ক্ষেত্রে আমার বেশ কিছু জিনিস দরকার পড়বে। যেমন ধরুন আমি যদি আমার সাইট থেকে যদি একটা প্রপার্টি ইনসার্ট করতে চাই, তো মেন জিনিসটা হচ্ছে যে আমাদের এই সাইটের হচ্ছে যে মেন জিনিস হচ্ছে প্রপার্টিগুলো। তো আপনাকে কিন্তু প্রপার্টি নিয়ে এক কাজ করতে হবে। তো প্রপার্টি ইনসার্ট করার জন্য আমাদের এখানে দেখেন আমরা একটা মেনু পাবো, এই যে ইজি রিয়েল এস্টেট। তো এই প্লাগইনটার মাধ্যমে আমরা মূলত এই সাইটের যাবতীয় অপশনগুলো আমরা তৈরি করব। তো আমি যদি এখান থেকে একটা প্রপার্টি অ্যাড করতে চাই, যে এই যে এখানে দেখেন যে ইজি রিয়েল এস্টেট এই প্লাগইনের ভিতরে একটা অপশন আছে নিউ প্রপার্টি। তো নিউ প্রপার্টিতে যদি আমি ক্লিক করি, নিউ প্রপার্টিতে ক্লিক করলে আমাকে এখানে একটা প্রপার্টি অ্যাড করার মতো যতগুলো অপশন দরকার, সেই অপশনগুলো আমাকে এখানে সবকিছু দিয়ে দিছে। তো এই অপশনগুলোর ভিতরে আমাকে কিছু কিছু অপশন আছে যেগুলো আগে আমাকে রেডি করে নিয়ে আসতে হবে। যেমন ধরেন এখানে এই যে প্রপার্টি ফিচার, তো প্রপার্টি ফিচার আমি এখান থেকে কি দিব সেটা কিন্তু এখানে দেয়া নাই, বা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, সমস্যা নাই। বা প্রপার্টি টাইপ দেয়া নাই, প্রপার্টি লোকেশন দেয়া নাই, প্রপার্টি স্ট্যাটাস নাই। তারপরে ধরুন এই প্রপার্টির আন্ডারে আমরা যখন এই যে এখান থেকে এজেন্ট অ্যাড করতে যাব, তো সেই কোন এজেন্ট আমরা এখানে অ্যাড করব এই প্রপার্টির আন্ডারে, কত এই প্রপার্টির আন্ডারে কোন এজেন্ট থাকবে, সেই এজেন্টের নাম আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সেইটা তো আমাদের এখানে নাই। তো একটা প্রপার্টি আগে ইনসার্ট করতে গেলে আপনাকে এইরকম বেশ কিছু জিনিস আগে আপনাকে ইনসার্ট করতে হবে, করার পরে তারপরে আপনি হচ্ছে যে একটা প্রপার্টি ইনসার্ট মানে কমপ্লিট একটা প্রপার্টি ইনসার্ট করতে পারবেন। তো যার কারণে আমি প্রথমে প্রপার্টিতে যাচ্ছি না, আমি আগে এই প্রপার্টির সাথে রিলেটিভ যে অপশনগুলো আছে সেগুলো একটু আগে তৈরি করে নেব। যেমন ধরেন যে প্রপার্টি ফিচার আমাকে একটু তৈরি করতে হবে, প্রপার্টি টাইপ নিয়ে কাজ করতে হবে, প্রপার্টির লোকেশন, তারপরে প্রপার্টি স্ট্যাটাস, তারপরে আমাকে এজেন্সি তৈরি করতে হবে, তারপরে এজেন্ট তৈরি করতে হবে। মোটামুটি একটা প্রপার্টি ইনসার্ট করতে গেলে আপনাকে এই কয়টা জিনিস ওই প্রপার্টির ভিতরে আমাকে রাখতে হবে। তো আগে আমি এই অপশনগুলো আগে আমি একটু তৈরি করে নিই, তৈরি করে নিয়ে তারপর আমি একটা প্রপার্টি অ্যাড করব। তো ধরুন আমি প্রথমত আসি হচ্ছে যে প্রপার্টি ফিচারের সেকশনে আসি। তো এগুলো হচ্ছে যে কাস্টম টেক্সোনমিজ বলা হয় এগুলোকে। যেমন ধরেন আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে টেক্সোনমিজ থাকে সেটা হচ্ছে যে পোস্ট সেকশনে আসলে এই যে এখানে দেখেন দুইটা টেক্সোনমিজ আছে, একটা ক্যাটাগরি আর হচ্ছে যে ট্যাগ। তো এগুলোকে ওয়ার্ডপ্রেসের ভাষায় এগুলোকে বলা হয় টেক্সোনমিজ। তো এখানে আমরা যে অপশনগুলো দেখতেছি এগুলো হচ্ছে যে টেক্সোনমিজ, তবে এই টেক্সোনমিজ গুলো হচ্ছে যে কাস্টম টেক্সোনমিজ। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেক্সোনমিজ এবং ডিফল্ট কাস্টম ডিফল্ট পোস্ট বাদেও আপনি যদি আপনি মনে করেন যে আমি আমার মতো করে পোস্ট টাইপ তৈরি করব বা আমার মতো করে কাস্টম টাইপ তৈরি করব, সেইগুলো তৈরি করা যায়। যেমন ধরেন এই প্লাগইনের ভিতরে এই অপশনগুলো কিন্তু তৈরি করা আছে, এগুলো কিন্তু কাস্টম ভাবে তৈরি করা আছে, কোড লিখে এগুলো তৈরি করে দেওয়া আছে।
বা এগুলো আপনি আবার প্লাগ ইন ব্যবহার করে করতে পারবেন। যদি সময় থাকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা কাস্টম পোস্ট তৈরি করবেন আপনার এই ড্যাশবোর্ডে, কিভাবে একটা কাস্টম টেক্সোনমিজ তৈরি করবেন সেগুলো আমি দেখাবো না যদি সময় পাই। তো একটু দ্রুত আমি একটু কাজ করি। যেমন ধরেন এই ফিচারগুলো আমি নেওয়ার জন্য আমি আমার যে ডেমো সাইটটা আছে সেই ডেমো সাইটের একটু হেল্প নিব আর কি। যেমন ধরেন ডেমো সাইটে আমাদের এখানে তো অনেকগুলো প্রপার্টি অ্যাড করা আছে, তো এখান থেকে আমি একটু কপি পেস্ট করব ডাটাগুলো আর কি। যেমন ধরুন আমরা যদি কোনো একটা প্রপার্টির ডিটেলসে যাই, তো ডিটেলসে গেলে আমরা মোটামুটি একটা প্রপার্টি অ্যাড করতে যা যা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি এখানে প্রথমত যেটা অ্যাড করতে চাচ্ছি প্রপার্টি ফিচার। তো আমরা যদি এই প্রপার্টি পেজে আসি, তো এখানে দেখেন আমরা নিচে যে এখানে দেখেন ফিচারের একটা অপশন আছে। তো এই যে এগুলোকে বলা হচ্ছে যে প্রপার্টি ফিচার, মানে আপনার এই প্রপার্টির ভিতরে প্রপার্টির কি কি ফিচার থাকবে, এক্সট্রা কি কি ফিচার থাকবে সেই ফিচারগুলো আপনি যখন একটা প্রপার্টি অ্যাড করবেন তখন আপনি সেখান থেকে এগুলো দিয়ে দিতে পারেন। তো যার কারণে আমি ধরেন এখান থেকে এই প্রপার্টিগুলো একটু নিচ্ছি। এগুলো তার ডেসক্রিপশন অ্যাড করলে করতে পারবেন বা আইকন দিতে চাইলে আইকন দিতে পারবেন। মোট কথা এই যে এখানে দেখেন এই যে লেফট পাশে যে আইকনটা আছে টিক মার্ক আইকন, তো এটা যদি আপনি না চান, না এটা বাদে যদি আপনি অন্য আইকন চান তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এই যে এখান থেকে আইকন চুজ করে দিতে পারেন। তো আমি ডিফল্ট যে আইকনটা আছে সেটা আমি ইউজ করতে চাচ্ছি, তাই ওইটাই থাক। তারপরে ধরুন হোম থিয়েটার। তো এগুলো হচ্ছে যে এক্সট্রা ফিচার, এই প্রপার্টির হচ্ছে যে এক্সট্রা ফিচার আর কি এগুলো। তো আপনার এই প্রপার্টি যখন অ্যাড করবেন তখন এরকম কিছু অপশন থাকবে। আর আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই ডাটাগুলো কিন্তু দিয়ে দিবে, মানে এটার জন্য আপনাকে টেনশন করার দরকার নাই যে আপনি কোন প্রপার্টিতে কি ধরনের ফিচার দিবেন, এটা আপনার টেনশন না। এটা ডাটাগুলো আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে। আর যেহেতু আমরা এটা জাস্ট হচ্ছে যে একটু ডেমো পারপাস তৈরি করতেছি, তো সেই ক্ষেত্রে আমি একটু এখান থেকে একটু কপি পেস্ট করে নিয়ে কাজ করতেছি আর কি। তো এরকম ভাবে আপনি অনেকগুলো ফিচার থাকতে পারে আপনার একটা প্রপার্টি, ঠিক আছে। তো আমি বেশি অ্যাড করতেছি না, আপনারা হচ্ছে যে এই ডেমো টেমপ্লেট থেকে 2-3টা প্রপার্টি ওপেন করে সেই প্রপার্টিগুলোর যে ফিচারগুলো থাকবে এরকম 10-12টা ফিচার আপনারা যখন কাজ করবেন তখন একটু অ্যাড করে নেবেন। তো ধরুন আমি আপাতত এই 4টা ফিচারই অ্যাড করে নিলাম, আর অ্যাড করতেছি না। তাহলে ফিচার সেকশন আমার শেষ। তারপরে আসেন হচ্ছে যে প্রপার্টি টাইপ। তো প্রপার্টি টাইপ বলতে আপনি যে এখানে প্রপার্টিগুলো অ্যাড করবেন তো সেগুলোর আবার কিছু টাইপ থাকে। যেমন ধরুন আমরা যদি এই যে ডেমো সাইটের যদি নিচে আসি তাহলে দেখেন এখানে প্রপার্টি টাইপের একটা লিস্ট দেওয়া আছে। যেমন ধরেন এখানে ওটা প্রপার্টিকে একটা কমার্শিয়াল আর এটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল দুইটা ভাগে ভাগ করছে, এবং কমার্শিয়ালের আন্ডারে আবার দুই সাব টাইপ রাখছে, একটা অফিস শপ এরকম, তারপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তারপরে সিঙ্গেল ফ্যামিলি, মানে প্রপার্টি গুলোকে ওরা এইভাবে একটু সেপারেট করে রাখছে, মানে একটা টাইপ দিয়ে রাখছে। তো আমরা এই টাইপগুলো আমরা নিতে পারি, সমস্যা নাই। তো ধরুন আমি প্রপার্টি টাইপে এইগুলো আমি অ্যাড করতেছি, যে একটা দিলাম কমার্শিয়াল। তারপরে ধরুন আপনি যদি এরকম হুবহু চান যে এই দুইটা হচ্ছে আমাদের মেইন টাইপ, এটা কমার্শিয়াল আর হচ্ছে যে রেসিডেন্সিয়াল, তো আমি ওই সাবগুলো তৈরি করতেছি না, আমি জাস্ট মেইন যে দুইটা আছে সেটাই ব্যবহার করতেছি। আর আপনি যদি সাব মানে ও টেক্সোনমিসের মানে সাব যদি তৈরি করতে চান, মানে সাব টেক্সোনমিস যদি তৈরি করতে চান, বা ধরুন আমরা এখানে যে টাইপ দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন টাইপ, তো এই টাইপগুলোর আন্ডারে যদি আবার সাব টাইপ তৈরি করতে চান তাহলে সেটা কিভাবে তৈরি করতে পারবেন না। মোট কথা যখন আমরা পোস্ট থেকে আপনারা ধরুন হয়তো ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি দেন, তো সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন না। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট আপনি যখন সাব ক্যাটাগরি তৈরি করবেন তখন সেটা আপনি এখান থেকে কার সাব ক্যাটাগরি তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে এটা করতে পারবেন। তো আমি আর কি এটা দেখাইতেছি না আপাতত। দুইটা আমরা অ্যাড করে নিলাম, ধরুন টাইপ আমার শেষ, আমি একটু দ্রুত যেহেতু আমাদের সময় কম থাকে। তারপরে ধরুন লোকেশন আমরা একটু অ্যাড করি। তো আমরা ডিফল্ট ইয়েতে যদি আমরা যাই তো এরকম আমরা বেশ কিছু লোকেশন পাবো আর কি। যেমন ধরুন এটার একটা লোকেশন আছে, মাইমি লোকেশন আছে, এই লোকেশনটা আমরা এখানে অ্যাড করে দিই, দিয়ে ইনসার্ট। তারপরে ধরুন ভিলা একটা লোকেশন আছে, আমরা লোকেশন দিয়ে দিলাম। তারপরে লস অ্যাঞ্জেল, তো এইরকম আপনি জাস্ট লোকেশন আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, সমস্যা নাই।
তো আমি 3টা লোকেশন দিয়ে দিলাম, এটা আমার আর দরকার নাই গেল। তারপরে স্ট্যাটাস, তো স্ট্যাটাসটা সাধারণত 2টাই হয়ে থাকে, বা আপনি চাইলে আরো ক্যাটাগরি করতে পারেন। এটা হচ্ছে যে স্ট্যাটাস বলতে এই প্রপার্টিটা আপনি সেলের জন্য করবেন না রেন্টের জন্য করবেন সেইটা। তো ধরুন আমি এখান থেকে 2টাই অ্যাড করতেছি, যে ফর রেন্ট একটা দিলাম, আর ধরেন একটা দিচ্ছে হচ্ছে যে ফর সেল। তাহলে মোটামুটি আমার এইগুলো শেষ, যে প্রপার্টির যে অপশনগুলো ছিল এই 4টা আমাদের শেষ, ফিচার, টাইপ, লোকেশন, স্ট্যাটাস। এখন আসেন এজেন্সি। তো এজেন্সি আমরা একটু অ্যাড করে নিই। যে এজেন্সি অ্যাড করার জন্য আমরা হচ্ছে যে এই এজেন্সি পেজে এসে অ্যাড নিউ এ ক্লিক করে, ধরুন আমি এখান থেকে ডেমো সাইট থেকে একটা এজেন্সি ওপেন করি, করে তার ডাটাগুলো আমি জাস্ট একটু ইনসার্ট করব। যেমন ধরুন আমরা যদি এই যে এজেন্সি পেজে যাই, এজেন্সি পেজে গেলে তো আমরা এখানে অনেকগুলো এজেন্সি পাবো। তো ধরুন আমি এই যে এটা যেটা আছে এটাই আমি একটু ডিটেলস ওপেন করে এটার ডাটাগুলো আমি জাস্ট ইনসার্ট করব একটা এজেন্সি। তো ধরুন এটার প্রথমত টাইটেল আছে, তো এজেন্সি অ্যাড করতে গেলে আমাদের প্রথমত টাইটেল দিতে হচ্ছে একটা, এই যে এজেন্সি টাইটেল দিলাম, তারপরে এজেন্সি ডেসক্রিপশন লাগবে আমাদের। তো এজেন্সি ডেসক্রিপশনে এটা এজেন্সির ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের এজেন্সির লোগোটা লাগবে। তো এজেন্সির লোগো হিসেবে আমরা ধরুন এই লোগোটা আমরা ব্যবহার করব। তো এটা ধরুন আমি সেভ করে নিচ্ছি। তো আপাতত আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, পরে বা আপনারা এগুলো একটু সাইট থেকে আগে এই ধরনের ইমেজ কালেকশন করে নেবেন, যাতে খুব ইজিলি আপনারা অ্যাড করতে পারেন। যে আমি এখান থেকে ইমেজটা একটু সিলেক্ট করে দেব, আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপে এই যে ইমেজ। এজেন্সির লোগোটা আমাদের চলে আসে, আর এখানে আমরা এজেন্সির কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা পাবো, যেমন ধরেন মোবাইল নাম্বার। তো এখানে দেখেন এই যে আমাদের মোবাইল নাম্বার। ধরুন আমি এগুলো একটু কপি পেস্ট করি। তারপর আচ্ছা এগুলো আমার ডেমো কিছু দিয়ে আসলে এগুলো আমি ব্যবহার করি, একটু অত না করি। ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, বা ধরুন আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি আমি। তারপরে অ্যাড্রেসটা আমাদের লাগবে। তো অ্যাড্রেসটা আমরা পাবো হচ্ছে এজেন্সির অ্যাড্রেস হয়ে গেল। এজেন্সি নেম, কন্ট্রাক্ট ফর্ম, এজেন্সির অ্যাড্রেস নাই। আচ্ছা এটাতে দেয়া নাই, ধরুন আমি এমনি একটা অ্যাড্রেস দিচ্ছি, আপনার মতো করে একটা অ্যাড্রেস দিবেন। ধরুন আমি এমনি একটা অ্যাড্রেস স্যার দিলাম। নো মোরে থাকতে পারে, হ্যাঁ নো মোর দেওয়া ছিল এখানে থাকতে পারে। নন মোড়ে না, নন মোড়ে নাই, নন মোড়ে গেলে যে ডিটেলস পেজে যাবে, এটার যে ডিটেলস পেজ সেই পেজে যাবে। কিন্তু এই এজেন্সির অ্যাড্রেস সাধারণত এখানে থাকার কথা। আচ্ছা দেখ, না থাকে আপনি আপনার মতো করে অ্যাড্রেস দেবেন। এটা তো কোনো রিকমেন্ডেড না যে আপনাকে ভুল অ্যাড্রেস দিলে আপনার কাজ হবে না, এরকম না। আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে যে শর্টকটটা হচ্ছে যে আপনি যদি চান যে, যেমন ধরেন এই যে এজেন্সি পেজে আসলে এখানে দেখেন একটা ডিফল্ট আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। তো আপনি যদি চান যে আপনার এই সাইটের ডিফল্ট যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটা নিয়ে আপনি কাজ করবেন, তাহলে এটা এরকম রাখতে পারেন। আর আপনি যদি চান যে না আমি নিজস্বভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব এবং সেই কন্ট্যাক্ট ফর্মটা আমি এখানে অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা এজেন্সি অ্যাড করবেন তখন এই যে এখানে দেখেন একটা শর্টকাট দেওয়ার একটা বক্স আমাদের দেওয়া আছে। তো আপনি এই যে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনের মাধ্যমে একটা ফর্ম তৈরি করে সেটার শর্টকাটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি, চেঞ্জ করতেছি না। তারপরে ধরুন আমাদের সোশ্যাল সেকশনে যদি আসি আমি, তো সোশ্যাল সেকশনে আসলে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এই ধরনের কিছু সোশ্যাল লিঙ্ক আমাদের দিতে হবে। তো ধরুন আমি আপাতত এগুলোতে জাস্ট হ্যাশ দিয়ে রাখতেছি, এগুলোতে সব হ্যাশ দিয়ে রাখলাম, দিলে মোটামুটি আমাদের কাজ শেষ।
তো এই আইকনগুলো মূলত হচ্ছে আমাদের এই যে এখানে শো করবে, এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এখানে আমাদের এই সোশ্যাল আইকনগুলো আমাদের শো করবে। তো আমি কোনো লিঙ্ক দিলাম না, জাস্ট এমনিতে যাতে হ্যাশ দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম। আমার মোটামুটি এটা এজেন্সি অ্যাড করতে যা দরকার ছিল সেগুলো আমাদের শেষ। এখন আমি পাবলিশ দিই। অ্যাকচুয়ালি মনে হচ্ছে না আপনাদের এটা আমি কমপ্লিট করাতে পারবো। তো ধরুন আমি একটা এজেন্সি অ্যাড করলাম, আর করতেছি না। তো এটা যদি এখন আমরা দেখতে চাই এজেন্সি কিরকম পেজটা আমাদের ডিজাইনটা আসে, তো এই ভিউ পেজে গেলে আমরা যদি এটা দেখি তাহলে দেখেন যে আমাদের এখন আপাতত আমাদের পেজের ডিজাইনটা এরকম আছে, ঠিক আছে। তো এই যে সোশ্যাল আইকন আমাদের সবগুলো চলে আসছে, নাম, ইমেজ, মোট কথা আমাদের ডিজাইনের ফরম্যাটটা সবই ঠিক আছে, কিন্তু এটা ফুল হোয়াইট আছে। স্যার পরবর্তীতে এখানে সোশ্যাল আইকনে কিন্তু 4টা ছিল, কিন্তু এখানে 5টা দেখাচ্ছে কেন? টুইটার, লিঙ্কডইন, আর আমরা কি দিছিলাম আরেকটা 4টা ছিল স্যার। জেমস সুশান্দা, ওই যে ওয়ার্ল্ডের আইকনটা এটা কোনখান থেকে আসছে? ওয়ার্ল্ড একটা আসছে না, ওয়ার্ল্ড। আচ্ছা, এটা হচ্ছে তো ওয়েবসাইটটা আসছে। এই যে আমি যে ওয়েবসাইটটা দিছি সেটা আসছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ হয়ে গেছে আর কি। এজেন্সি আমি একটা অ্যাড করলাম, আপনারা এইভাবে একটু অ্যাড করে নেবেন না, আমি সময় না দিই আর কি এগুলোতে। তারপরে এখন আসেন হচ্ছে আমাদের এজেন্সি তো হলো, এখন এজেন্ট অ্যাড করতে হবে। তো এজেন্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট একটু ডেমো থিমের একটু হেল্প নিই। যে এজেন্টে যদি আমরা যাই, কোন একটা এজেন্ট পেজে যদি আমরা যাই, এজেন্ট পেজে গেলে আমরা যে এখানে তো অনেকগুলো এজেন্ট পাবো। তো ধরুন আমি এটাকে একটু কপি পেস্ট করি এই এজেন্টের ডাটায়। তো যখন আমরা একটা এজেন্ট অ্যাড করতে যাব, ওই সেম জিনিস এজেন্ট অ্যাড করতে গেলে আমাদের হচ্ছে যেটা টাইটেল লাগবে, যে যেমন ধরুন আমি অ্যাড নিয়ে ক্লিক করি, অ্যাড নিয়ে ক্লিক করার পরে এজেন্টের টাইটেল দিলাম, তারপরে এজেন্টের আমাদের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই। তারপরে আসেন এজেন্টের ফিচার ইমেজ লাগবে আমাদের। তো এজেন্টের ফিচার ইমেজ এটা আমি একটু সেভ করে নিই, আপাতত ডেস্কটপে রাখি। তাহলে আমাদের অ্যাড থেকে ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল দিয়ে আমরা এটা নিয়ে নিই। তো এই ইমেজগুলো আপনারা আগে একটু সাইট থেকে একটু কালেকশন করে নেবেন। আমারও কালেকশন করে নেওয়া উচিত ছিল আর কি, তাহলে কাজগুলো দেখাতে সুবিধা হতো। বারবার হয়তো আবার ডাউনলোড করতে হচ্ছে, তারপরে দেখাতে হচ্ছে আর কি। তো এখান থেকে আমাদের এই কাজটা শেষ। এখন আসেন এই যে এজেন্টেরও আমাদের কন্ট্যাক্ট আর হচ্ছে সোশ্যাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো এজেন্টেরও আমরা এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, যেমন ধরুন এই যে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু আমরা দিয়ে নিই। তো এগুলো আমি এখান থেকে ডিফল্ট যেগুলো আগে আমার এগুলো ব্যবহার করা হয়েছিল, আমি জাস্ট কাজের সুবিধার্থে এগুলো দিয়ে দিচ্ছি। আর এর অ্যাড্রেস এজেন্টের অ্যাড্রেস পাচ্ছি না সাধারণত। এখানে অ্যাড্রেসটা শো হয়, যাই হোক দিয়া নাই বোধহয়, কারণ আমি ডিফল্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে ধরুন মেইল এটা দিয়ে দিচ্ছে। এটাও সেম জিনিসই, আপনি যদি এই এজেন্টেরও দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, যে এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম এই থিমে ডিফল্ট ভাবে করে দিয়ে আছে। তো আপনি যদি এইটা যদি ব্যবহার করতে না চান, তাহলে আপনি কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে একটা ফর্ম তৈরি করে সেই ফর্মের শর্টকাটটা আপনি এখানে দিয়ে দেবেন। আর এখানে আমরা নতুন একটা অপশন পাবো, সিলেক্ট এজেন্সি ইফ এনি। তো মোট কথা হচ্ছে যে আপনি যে এজেন্টটা যে তৈরি করতেছেন, তো এই এজেন্টকে এই এজেন্ট কোন এজেন্সির আন্ডারে কাজ করবে সেইটা হচ্ছে তো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের একটা এজেন্সি অ্যাড করা আছে যে জেমস স্টেট এজেন্ট। তো আমরা এর আন্ডারে আমরা একে সিলেক্ট করে দিলাম। তো আপনার যদি আরো এজেন্সি অ্যাড করা থাকে তাহলে সেগুলো আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি আরো 3-4টা অ্যাড করে নেবেন কাজ করার সময়। আমি যেহেতু সময় কম, যার কারণে একটাই অ্যাড করে নিচ্ছি। তারপরে আসেন হচ্ছে যে সোশ্যালেও ওই সেম জিনিসই, আমরা হচ্ছে যে এগুলোতে জাস্ট এই কোন লিঙ্ক না দিয়ে আপনারা আপনাদের সাইটের লিঙ্ক দিবেন। আমি জাস্ট এমনি হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা জাস্ট এটা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলে আমাদের এটাও তৈরি হয়ে গেছে, এজেন্টও আমাদের অ্যাড হয়ে গেছে। তো মোটামুটি একটা প্রপার্টি অ্যাড করার জন্য আমার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি এখানে করে নিয়েছি আর কি। এখন আসেন আমি একটা প্রপার্টি অ্যাড করব। তো প্রপার্টি অ্যাড করার জন্য আমি ডেমো থিমেরই আবার একটু হেল্প নেই, যে প্রপার্টি সেকশনে যাই,
প্রপার্টি সেকশনে গিয়ে যে কোনো একটা প্রপার্টি একটু ডিটেলস পেজে গিয়ে আমি সেই প্রপার্টির ডাটাগুলো আমি অ্যাড করব। যেমন এই যে প্রপার্টি ডিটেলস পেজে আসলাম, তো এই পেজে আসলে দেখেন প্রথমত প্রপার্টির নাম আছে আমাদের। তো আমরা যদি একটা প্রপার্টি অ্যাড করতে চাই তাহলে দেখেন প্রথমত প্রপার্টির নাম দিতে হচ্ছে, তারপর প্রপার্টির ডেসক্রিপশন। তো প্রপার্টির ডেসক্রিপশনটা হচ্ছে যে এইটুকু হচ্ছে যে প্রপার্টির ডেসক্রিপশন, এটা আমরা কপি করতেছি করে প্রপার্টির ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিলাম। আর এখান থেকে সরি একটু পেজটা আমাকে একটু রিফ্রেশ করতে হবে, কারণ আমি তো এগুলো আগে অ্যাড করছি কিন্তু আমার এখানে অ্যাড হয়নি, কারণ হচ্ছে যে এটা পেজটা আগে আমি ওপেন করে রাখছিলাম। রিফ্রেশ করতে ধরুন আমি পাবলিশই করে দিলাম, সমস্যা নাই। করে আমি এই পেজটা এডিট করবো আর কি। তাহলে টাইটেলও গেল, আমাদের ডিসক্রিপশন গেল। এখন আসেন এই যে ফিচার, তো এই প্রপার্টির এক্সট্রা কি কি ফিচার আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, যে ইউজার যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই প্রপার্টির এই ফিচারগুলো আছে, যে মার্বেল ফ্লোর, তারপরে হোম থিয়েটার, 2টা স্টোরেজ আছে, এরকম আরো যদি থাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর ধরুন এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে যে রেসিডেন্সিয়ালের প্রপার্টির টাইপটা দিলাম রেসিডেন্সিয়াল, তারপরে হচ্ছে যে প্রপার্টির লোকেশনটা দিলাম ধরুন ভিলা দিলাম, তারপরে হচ্ছে যে প্রপার্টি স্ট্যাটাসটা দিলাম ধরুন ফর সেল, বা আপনি ফর রেন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। আর এখান থেকে আমরা ডেমো টেমপ্লেটই থাক, ফিচার ইমেজ সেট করার দরকার নাই আপাতত। ধরুন লেফট রাইট পাশের অপশন আমাদের শেষ, এখন আসে আমাদের এই অপশনগুলো। তো এখানে দেখেন অনেকগুলো আমাদের অপশন পাবো, তো এটা প্রপার্টি অ্যাড করতে গেলে আমাদের এই জিনিসগুলো আমাদের একটু ব্যবহার করে করে কাজ করতে হবে। যেমন প্রথম যে অপশনটা আছে বেসিক ইনফরমেশন, তো বেসিক ইনফরমেশনের এখানে প্রথমত হচ্ছে যে আমাদের প্রপার্টির যে প্রাইসটা সেটা দিতে হবে। তো এখানে দেখেন প্রপার্টির প্রাইস আছে হচ্ছে যে এরকম প্রপার্টির প্রাইস আছে। তো ধরুন আমরা এখান থেকে কপি করি। ও তার আগে আমাদের এখানে আরেকটা জিনিস একটু করে নিতে হতো, সেটা হচ্ছে যে ধরুন আপাতত আমি কারেন্সিটা আমরা যদি টাকাতে করতে চাই সেটা আমরা করতে পারবো, যে কারেন্সি টাকা আমরা সিলেক্ট করে দিতে পারবো। আর আপনি যদি চান যে ডলারে থাকবে ডলারেও রাখতে পারেন। তো ধরুন আপাতত আমি যা আছে এটাই করে রাখি। সেলটা আমি সেল প্রাইস দিলাম এত, আর এখানে হচ্ছে ওল্ড প্রাইস সিপিএনই, আপনি এখানে আবার ওল্ড প্রাইস দিয়ে দিতে পারেন, যে আগে কত ছিল এখন কত। তো আমি ওল্ড প্রাইস দিচ্ছি না। প্রাইস প্রিফিক্স আমি ইউজ করতেছি না, প্রাইস পোস্ট এটাও ইউজ করতেছি না, কারণ আমি এটা আমার ব্যবহার করার দরকার পড়বে যদি আমি রেন্ট কোনো প্রপার্টি ইউজ করি, মানে প্রপার্টি রেন্ট স্ট্যাটাস প্রপার্টি ইউজ করি, তাহলে হয়তো দেখা যেতে পারে যে মান্থলি এত টাকা আপনাকে এত থেকে এত টাকা দিতে হবে এরকম। আর আমি যেহেতু এটা সেল করার জন্য ব্যবহার করতেছি, জাস্ট আমি প্রাইসটা এখানে দিলাম, এগুলো আমি ব্যবহার করতেছি না। তারপরে আসেন হচ্ছে কারেন্সি চেঞ্জ করে কিভাবে? আচ্ছা দেখাইতেছি, আমি প্রপার্টিটা একটু অ্যাড করি, কারণ ওই কারেন্সিটা অ্যাড করতে গেলে আবার এটা আবার যদি ইয়ে করতে হবে, আবার এটা আমি অ্যাড করে নিয়ে কারেন্সি আপনাকে দেখাইতেছি। এই যে এখান থেকে আমরা করতে পারবো যে কারেন্সি সেটিং, এই কারেন্সি সেটিং থেকে আমরা কারেন্সিটা অ্যাড করে নিতে পারবো, বা আমি দেখাই দিচ্ছি একটু। এই যে কারেন্সি সেটিং আমাদের এই সেকশনে পাবো, ইজি রিয়েল এস্টেট এই প্লাগইনের ভিতরে আমরা নিচে যদি আসি এখানে আমরা একটা অপশন পাবো যে কারেন্সি সেটিং। তো কারেন্সি সেটিং এ যদি আমরা যাই তাহলে আমরা এখানে অপশনটা পাবো রিয়েল হোম, ও আচ্ছা এটা সুইস, আচ্ছা এটা না, এটা না, শুধু যদি সেটিং এ যাই, আচ্ছা এটা হচ্ছে যদি আমরা কারেন্সি সুইসের একটা প্লাগইন ইনস্টল করলাম না, সেটার অপশনটা এটা, যে আপনি যদি মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এপিআই আইডি এগুলো লাগবে, তো যেটা আমাদের কোনো এপিআই আইডি টাইডি এগুলো নাই, তো আমি এটা ব্যবহার করতেছি না আর কি, এটা বাদ দিচ্ছি। জাস্ট এমনি এই যে সেটিং যেটা আমাদের অপশন আছে, এই যে ইজি রিয়েল এস্টেটের ভিতরে যে সেটিং অপশনটা আছে, এখান থেকে আমরা দেখেন এখানে অনেকগুলো সেটিং এর অপশন আমরা পাবো। তো এই সেটিং এর অপশনগুলো আপনি এখান থেকে একটু করে নিতে পারেন। যেমন ধরুন কারেন্সি সাইন, আপনি এখানে ডলার না দিয়ে আপনি এখান থেকে টাকা দিয়ে দিতে পারেন, বা টাকার যে সিম্বলটা আছে সেটা দিয়ে দিতে পারেন। তারপরে এটা আপনি কোথায় নেবেন, বিফোর দ্য নাম্বার না আফটার দ্য নাম্বার, যে আপনার নাম্বারের আগে না পরে নেবেন। তো ধরুন আমি পরে নিচ্ছি। তারপরে ডেসিমেল পয়েন্ট কয়টা সংখ্যা পর্যন্ত থাকবে, ধরুন 2টা পর্যন্ত আমি নিলাম। আর ডেসিমেল সেপারেটর ডট হবে, মোট কথা ডটের পরে আমাদের 2টা সংখ্যা থাকবে সেটা। আর 1000 সেপারেটর আমি কমা দিয়ে রাখলাম। আর এমটি প্রাইস টেক্স, যদি আপনি কোনো প্রাইস যদি উল্লেখ না করেন তাহলে সেই ক্ষেত্রে কি শো হবে। তো ধরুন আমি যদি কোনো প্রাইস উল্লেখ না করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাইস 0 দেখাবে, সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ চেঞ্জ। জাস্ট এইটুকু কাজ আপনাকে করতে হবে।
তারপরে ইউআরএল স্ল্যাগ হচ্ছে যে প্রপার্টি রিলেটিভ যতগুলো পেজ আছে সেই পেজগুলোর স্ল্যাগ কি রকম হবে। তো এগুলো ডিফল্ট যা আছে এগুলো আপনি এই রকমই রাখেন, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ম্যাপ নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে এখানে গুগল ম্যাপের এপিআই দিতে হবে। মোট কথা আপনি আপনার সাইটে যদি আপনার এক্সাক্ট লোকেশনটা যদি দেখাইতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে গুগল ম্যাপের এপিআই এখানে অ্যাড করতে হবে। তো এপিআই কি যেহেতু নাই, এটাও আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। রিক্যাপচা অপশনে যদি আপনি এনাবল করতে চান আপনার সাইটে, যে গুগলের যে রিক্যাপচা অপশনটা আছে যে সেটা যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে এনাবল করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই রিক্যাপচাটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো এজেন্টের বা এজেন্টকে যখন আপনি কোনো কন্ট্যাক্ট করবেন বা আপনার যখন অ্যাকাউন্ট করবেন তো সেই ক্ষেত্রে এই রিক্যাপচাগুলো এনাবল হবে। তারপরে সোশ্যালে যদি আমরা যাই, সোশ্যালে গিয়ে আমরা এগুলো সোশ্যালে কি কি আমরা সোশ্যাল সাইট নিয়ে আমরা কাজ করবো আমাদের সাইটে, সেগুলো আপনি এখান থেকে এনাবল করে দিতে পারেন। যেমন ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডইন, তারপরে আমি ইনস্টাগ্রামটাও ইউজ করতে পারি, ইউটিউবও ইউজ করতে পারি। এগুলো করতেছি না বাদ। আর যদি কোনো সোশ্যাল আইকন থাকে, সোশ্যাল নেটওয়ার্ক থাকে, তাহলে এখান থেকে আবার সেটা আপনি অ্যাড করতে পারবেন। মোট কথা আপনি যদি কোনো সোশ্যাল সাইটে আরো কোনো কাজ করে থাকে তো এরকম এখান থেকে জাস্ট কিছু সেটিং আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে যদি কোনো সোশ্যাল, যেমন ধরুন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন আমরা এই যে গুগলের মাধ্যমে, জিমেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে কিন্তু লগ ইন করি। তো সেই অপশন যদি আপনি আপনার সাইটে এনাবল করতে চান তাহলে যে ফেসবুক লগ ইন, যে ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন অপশন তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এটা এনাবল করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের ডেভেলপার এপিআই আইডিটা লাগবে, তারপর সিক্রেট কিটা লাগবে। তো এইগুলো একটু দেখে নিন, কারণ এগুলো করতে গেলে দেখা যাবে আরো সময় লাগবে আমার। তারপরে যে গুগল অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন অপশন তৈরি করতে চান তাহলে যে আপনার গুগল অ্যাকাউন্টের এপিআই কি, সিক্রেট কি, আইডি এগুলো লাগবে। টুইটার দিয়েও যদি করতে চান এরকম জাস্ট এগুলো জাস্ট আপনার ওই অ্যাকাউন্টের সিক্রেট কি এবং হচ্ছে যে এপিআই কি, এই দুইটা একটু এইগুলোতে একটু বসাই দিবেন, দিলে আপনার সাইটে এই সোশ্যাল লগ ইন অপশনগুলো আপনার এনাবল হয়ে যাবে। প্রথমে আমি এটা সেভ দিই, যে আমরা প্রপার্টিতে যাই। যাওয়ার পরে এখন আসেন এরিয়া সাইজ। তো এরিয়া সাইজ বলতে আমাদের এই যে প্রপার্টির এখানে দেখেন এই যে এগুলোতে এরিয়া সাইজ, তারপরে গ্যারেজ কয়টা, বাথরুম কয়টা, বেডরুম কয়টা, সেগুলো এই যে এখানে কিন্তু শো করা আছে। তো এই অপশনগুলো আমরা এখান থেকে আর কি দিয়ে দিতে পারবো। তো আমি ধরুন এখান থেকে এগুলো জাস্ট এমনি ডিফল্ট যা আছে। তো এখানে দেখেন এরিয়া সাইজ এবং সেটার হচ্ছে যে প্রিফিক্সটা কি দিবেন, পোস্ট ফিক্সটা কি দিবেন সেটা হচ্ছে যে এখান থেকে দিয়ে দিতে পারেন, যে আমরা স্কোয়ার ফিট, যেমন ধরেন এই যে এই প্রপার্টিতে দেখেন 4,300 স্কোয়ার ফিট এরকম বলা আছে। তো এরকম আপনি এখানে এগুলো অ্যাড করে দিতে পারেন, স্কোয়ার ফিট হোক বা অন্য যে কোনো প্রিফিক্স আপনি পোস্ট ফিক্স আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ধরেন এগুলো জাস্ট একটা করে নাম্বার আমি দিয়ে দিতে পারি, এছাড়া কিছু না। জাস্ট কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, এই বিষয়গুলো, কয়টা গ্যারেজ আছে, এই বিষয়গুলো মুখ্যত ওই প্রপার্টি। এই আর কোন প্রত্যেকটা লট প্রপার্টি সাইজ কি? বললেন লট সাইজ কি স্যার? কোনটা? লট সাইজ ওই তো। আচ্ছা, লট সাইজ, এই লট সাইজটা হচ্ছে থেকে এটা একটা ফিচার আছে আপনার আপনার প্রপার্টির হচ্ছে যে লট সাইজ বলতে কি বোঝানো যায়, জাস্ট প্রপার্টির ভিতরে আপনার স্পেসের যে এরিয়াটা, এটাকে আমরা বলতে পারি। জাস্ট আপনার এই প্রপার্টির ভিতরের এরিয়াটাকে লট সাইজ হিসেবে ইয়ে করা যায়। তো ওইটার আপনার কত স্কোয়ার ফিট হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে এটা প্রপার্টিটা কত সালে বিল্ড করা হয়েছে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে প্রপার্টিটার ফিচার করে রাখবেন কিনা, মানে আপনি যে প্রপার্টিটা অ্যাড করতেছেন সেটা হচ্ছে যে ফিচার প্রপার্টি করে রাখবেন কিনা আপনার ওয়েবসাইটে। তো সাধারণত যেগুলো ফিচার অবস্থায় থাকে সেগুলো কিন্তু সবসময় দেখবেন যে জাস্ট মার্কেটিং রুলস এর ক্ষেত্রে আপনার দেখা যায় যে সবসময় আগে থাকে। মানে আগে বলতে কি, যেমন ধরেন আপনি হয়তোবা কোন একটা প্রোডাক্টের কোন একটা সাইটে মার্কেটিং করতেছেন, তো সেই সাইটের ওনার হচ্ছে যে আপনার প্রোডাক্টকে যদি তার হোম পেজে একবারে প্রথমে রাখতে চায় তাহলে সেটাকে একটা নির্দিষ্ট আলাদা একটা ক্যাটাগরিতে রাখে। তো সেই ক্যাটাগরি ধরুন এটাকে আমরা বলতেছি যে ফিচার।
তো আমার সাইটে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে সেই প্রপার্টিগুলোর ভিতর থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রপার্টিকে আমি আমার হোম পেজে শো করাবো। তো সেই ক্ষেত্রে সেগুলোকে আপনি একটু ইউনিক করে দেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন আমি যে প্রপার্টিটা অ্যাড করতেছি সেটাকে হয়তো আমি ফিচার করে রাখলাম, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এটার উপর কিছু পেমেন্ট নেয়। যে ধরুন আপনাকে এরকম বললো যে আমি আপনার প্রোডাক্টটা আমার সাইটে মার্কেটিং করব এবং সেটাকে আমি সবসময় আমার সাইটের হোম পেজে রাখবো, তো সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট দিতে হবে। তো সে যদি পেমেন্ট দিতে রাজি হয় তাহলে তার প্রোডাক্টটা আপনি হোম পেজে সবসময় রাখবেন। সেই জন্য তাকে একটু আলাদা করে রাখার জন্য এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি এরকম। তো এটা আমাদের এই অপশনটা গেল। তারপরে আসেন লোকেশন অ্যান্ড ম্যাপ। তো লোকেশন অ্যান্ড ম্যাপটা হচ্ছে যে আমাদের এখান থেকে জাস্ট একটা নির্দিষ্ট একটা লোকেশন, আমরা ধরুন এটার যে ডিফল্ট লোকেশনটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ক্লায়েন্ট যে লোকেশনটা দিতে বলবে সেই লোকেশনটা আপনি অ্যাড করবেন। এই ধরুন লোকেশনের অ্যাড্রেসটা আমি এখান থেকে এটা দিয়ে দিলে আমার এই যে লোকেশনটা দেখেন সার্চ করে খুঁজে পাইছে। তো আমি এখান থেকে যে এটা দিয়ে দিই। আর হাইড ম্যাপ অন প্রপার্টি ডিটেলস পেজ। তো প্রপার্টির যখন ডিটেলস পেজে যাবে, যেমন ধরুন যে এটা প্রপার্টির ডিটেলস পেজ, তো এই পেজে আসলে ম্যাপটাকে আপনি হাইড করে রাখবেন কি না সেটা বলতেছে। তো আমি ম্যাপটাকে হাইড করাবো না, ম্যাপটাকে আমি এখানে শো করে রাখবো, যার কারণে আমি এটা হাইড করে দিচ্ছি না। এটা ইয়েস করলে আমাদের হাইড হয়ে থাকবে। তারপরে আসে হচ্ছে যে গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ বলতে এই যে প্রপার্টির এখানে দেখেন আমাদের এই যে এখানে একটা গ্যালারি আছে। তো আপনি প্রপার্টির এই সেকশনে যদি এরকম একটা গ্যালারি সেকশন তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে ওই গ্যালারি ইমেজগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো ইমেজ আপলোড করতে হবে, 48টার মতো ইমেজ আপনি আপলোড করতে পারবেন। তো আমি আপাতত অতগুলো রাখতেছি না, এখান থেকে 2-3টা একটু সেভ করে নিয়ে এগুলো আমি ব্যবহার করব। আচ্ছা, আমার ক্লাসগুলো একটু একঘেয়েমি হয়ে যায়, আমি কি করব। দেখা যায় যে না যখন স্যার, ক্লাস যখন আমি নিই তখন একটু আমি হয়তো বা জাস্ট ক্লাসের কথাগুলোই বলি, আপনাদের সাথে কোনো কথা বলি না, যার কারণে হয়তো বা একঘেয়েমি লাগতে পারে। তো এটাকে একটু পজিটিভ হিসেবে দেখবেন আর কি। স্যার এখানে তো না ব্যাপক স্যার, একঘেয়েমি কিছু কাজ লাগছে না আছে। স্যার। আচ্ছা, এখন আমাদের গ্যালারিটা, আচ্ছা আপনি কে জানি একটা কোশ্চেন করতে চাইলেন, কোশ্চেন আছে? আচ্ছা, গ্যালারির জন্য আমরা যে ইমেজগুলো ডাউনলোড করে নিলাম সেই ইমেজগুলো আমরা জাস্ট এখান থেকে একটু আপলোড করে দিই। ধরুন 3টা ইমেজ আমি নিছি, আপনি আরো অনেক ইমেজ নিতে পারবেন, সর্বোচ্চ 48টা ইমেজ পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন। তো ধরুন আমাদের এত স্লো, এটার স্পিড ঠিকই দেখাচ্ছে কিন্তু কাজ করতেছে না। আচ্ছা সরি, আচ্ছা আপলোড হয়ে গেছে, এখন আমরা সিলেক্ট করে দিই। তো এই যে 3টা ইমেজ আমাদের এখানে চলে আসছে। আর এখানে যদি গ্যালারি চেঞ্জ গ্যালারি টাইপ, তো যদি আপনি গ্যালারি টাইপটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে এটা ইয়েস করে দিয়ে আপনি এখান থেকে যে গ্যালারি উইথ থাম্বনেইলস, আর এটা হচ্ছে ডিফল্ট গ্যালারি। তো ডিফল্ট গ্যালারিটা মূলত হচ্ছে যে এখানে আমরা যে গ্যালারিটা দেখতেছি এইটা, আর গ্যালারি উইথ থাম্বনেইলস যদি নেন তাহলে এই যে এখানে আপনার ওই গ্যালারির ইমেজগুলো নিচে হচ্ছে যে থাম্বনেইলস আকারে শো হবে। তো আমি এই ডিফল্টটাই চাচ্ছি, আমি যার কারণে এটা নিচ্ছি না, ডিফল্টটাই রাখতেছি। এটা আমি অফ করে দিলাম। তারপর আসেন ফ্লোর প্ল্যান। গ্যালারি সেকশন আমাদের শেষ, এখন ফ্লোর প্ল্যানটা আসি। ফ্লোর প্ল্যানটা হচ্ছে যে আমাদের এই প্রপার্টির নিচে, আচ্ছা এটাতে ফ্লোর প্ল্যান দেয়া নাই। আমরা যদি অন্য কোনো প্রপার্টিতে যাই, ফ্লোর প্ল্যানটা দেখায়, ফ্লোর প্ল্যানটা কি। মোট কথা ধরুন আপনার প্রপার্টিতে 2টা ফ্লোর আছে, এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর বা এরকম 2টার চেয়ে তো বেশি থাকতে পারে, যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম থাকতে পারে। তো সেই ফ্লোরগুলোর আপনি ডিটেলস হচ্ছে যে এই সেকশনে দিয়ে দিতে পারেন। যে আমাদের যে ফ্লোর যে সেকশনটা আছে আমাদের এখানে,
যে ফ্লোরের নাম কি, তারপর ফ্লোরের ডেসক্রিপশন কি, ফ্লোরের প্রাইস কি। যে শুধুমাত্র যদি আপনি একটা ফ্লোর যদি বিক্রি করতে চান, যে হয়তো বা দেখা গেল কোনো কাস্টমার পুরোটা আপনার নিচ্ছে না, পুরো ফ্ল্যাটটা না নিয়ে জাস্ট হয়তো বা দেখা গেল যে একটা নির্দিষ্ট ফ্লোর ও নিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি ওই ফ্লোরগুলোর প্রাইস কি রকম বাকি এগুলো আপনি এখান থেকে, আচ্ছা এটা দিয়ে না, আমি একটু ডেমো সাইটে, অফিসিয়াল যে ডেমো সাইটটা আছে সেটাতে যাই। এগুলোতে পাচ্ছি না, এগুলোতে এটা তো দেওয়া নাই। আমাদের অফিসিয়াল যে ডেমোটা সেটাতে যদি যাই, এটাতে একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এগুলোতে অনেক বেশি ডাটা দিয়ে আছে, আপনারা অফিসিয়াল যে ডেমোগুলো আছে সেই ডেমোগুলো দেখে কাজ করার চেষ্টা করেন। যেমন এগুলোতে দেখেন, আরো দেখেন অনেকগুলো ফিচার দিয়ে আছে। এই যে এটার কথা আমি বলতেছিলাম, এই যে ফ্লোর প্ল্যানটা দেখেন, এখানে দেখেন দুইটা ফ্লোর অ্যাড করা আছে, একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আপনি এরকম মাল্টিপল ফ্লোর অ্যাড করে নিতে পারবেন এবং সেই ফ্লোরের ইমেজ বা ফ্লোরের ডিটেলস আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে ফ্লোরে কয়টা বেডরুম, কয়টা বাথরুম, ফ্লোরটা কত স্কোয়ার ফিট, এই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন। তো ধরুন এইগুলো আমি অ্যাড করতেছি যে গ্রাউন্ড ফ্লোর, এটার নামটা আমি নিচ্ছি যে গ্রাউন্ড ফ্লোর, সরি ধরুন নেম আমি দিলাম হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ডিসক্রিপশন আছে হচ্ছে তো আমাদের গ্রাউন্ড ফ্লোরের ডিসক্রিপশন আছে আমাদের, তারপরে ফ্লোর প্রাইস ধরুন আমি যে কোনো একটা দিয়ে দিই, প্রিফিক্স পার মান্থ এরকম দিলাম বা পার নাইট যেটাই হোক, এগুলো জাস্ট ডেমো ডাটা আমি দিয়ে দিচ্ছি। বেডরুম, বাথরুম, ফ্লোর ইমেজ, তো ফ্লোর প্ল্যান ইমেজটা হচ্ছে তো আমরা এই যে এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি, ধরুন এটা আমি সেভ করে নিচ্ছি। এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, এই যে ফ্লোর প্ল্যানের ইমেজ। আচ্ছা, আপনাদের এই রিয়েল এস্টেট থিম গুলো তৈরি, ওয়েবসাইট তৈরি করার জন্য আরো অনেক প্লাগইন, সরি আরো কিছু থিম আছে, খুব ভালো মানের কিছু থিম আছে। আমি আপনাকে আরেকটা থিম দেখাবো আপনাদের। ধরুন ফ্লোর প্ল্যান আমি একটাই অ্যাড করলাম, আর বেশি অ্যাড না করি। তারপর প্রপার্টি ভিডিও আমরা দিয়ে দিতে পারি। যেমন ধরুন এই যে এখানে একটা ভিডিও আছে আমাদের এই প্রপার্টিতে, এই যে ভিডিও, যাতে এই ভিডিওতে যাতে ক্লিক করে যাতে ইউজার মানে যে প্রপার্টিটা কিনবে সে যাতে আপনার এই হচ্ছে যে প্রপার্টির ভিডিওটা যাতে দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওর লিঙ্কটা কপি করে নিই, যে কপি ভিডিও লিঙ্ক করে নিলাম, করে নিয়ে আমরা আমাদের এখানে ব্যবহার করে দিতে পারি। যে প্রপার্টি ভিডিও ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই, ইউটিউবের ইউআরএল। তো ভিডিওটা আপনি ইউআরএল এ করে আপলোড করে রাখবেন এবং সেটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। আর এটা টাইটেল, ধরুন আমরা এই যে প্রপার্টি ভিডিও টাইটেল দিয়ে দিতে পারি, টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতাম, বা আপনি ভিডিও না দিলে ইমেজও দিয়ে দিতে পারবেন। তো যেহেতু আমি ভিডিও দিছি, ইমেজ দেওয়ার দরকার নাই আর। তারপরে এখন আসেন হচ্ছে যে 60, আচ্ছা এটা হচ্ছে যে ভার্চুয়াল ট্যুর। তো ভার্চুয়াল ট্যুরটা হচ্ছে থেকে যে ডেমো আমরা যদি আসি, তো এখানে দেখেন এই যে একটা ভার্চুয়াল ট্যুরের একটা অপশন দেওয়া আছে, যে এগুলো আপনি এই যে 3D ইফেক্টে এগুলো এইভাবে আপনি প্রপার্টিটা দেখতে পারবেন। মোট কথা মনে হবে যে আপনি বোধহয় ওই প্রপার্টির ভিতরেই আছেন। স্যার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে হয়। হ্যাঁ, অ্যাঙ্গেলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ভার্চুয়াল, এটা যে আপনার পুরো রুমটা আপনি হচ্ছে যে এইভাবে দেখতে পারবেন। তো এই অপশনটা অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে একবারে জুম করে করে এগুলো সবই দেখতে পারবেন। তো এটার হচ্ছে যে ফ্রেমওয়ার্কটা আপনাকে নিতে হবে। তো এটার আই ফ্রেমের কোডটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, মোট কথাই আপনি এরকম একটা অপশন তৈরি করে সেটা আপনি কোনো জায়গায় হোস্ট করে রাখবেন এবং সেটা আপনার এই সাইটে ব্যবহার করবেন। তো আমরা যদি এটা ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে বলতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আই ফ্রেম নিতে হবে। এই যে আই ফ্রেম এমবেডেড কোডটা লাগবে।
তো আমি এই সাইট থেকে আইফ্রেমের কোডটা নিয়ে নিতে পারি এটার। তো এটা নেওয়ার জন্য আমি এই ধরনের যে ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা এর উপরে জাস্ট কার্সরটা নিয়ে যাই। যেমন ধরেন যে ভার্চুয়াল ট্যুর টাইটেল আমি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন ভার্চুয়াল ট্যুরের নিচে আমার এখানে কোডটা দিয়ে আছে, এই যে আইফ্রেমের কোড। তো এই কোডটা আমি জাস্ট এখান থেকে একটু কপি করব। তো এটা করার জন্য রাইট বাটন ক্লিক করে আপনি এডিট অ্যাজ এইচটিএমএল এ যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই কোডটুকু কপি করে আমরা হচ্ছে যে এর ভিতরে পেস্ট করে দেব। এই তাহলে আমরা এই যে আইফ্রেমের কোডটা আমরা পেয়ে গেলাম আর কি। আর এটা দেখেন এই যে এই সাইটে এটা আপলোড করা আছে, মানে হোস্ট করা আছে এই সাইটে। তারপরে এগুলো আর ব্যবহার করার দরকার নাই। এটা গেল। এজেন্ট ইনফরমেশনে যদি আমরা আসি, এজেন্ট ইনফরমেশনে আমরা যেহেতু আমাদের একটা এজেন্ট তৈরি করা আছে, তো আমি চাচ্ছি যে এই এজেন্টটাকে আমরা এই প্রপার্টিতে অ্যাড করে দিব। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন যে এজেন্ট ইনফরমেশন, এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই এজেন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে এজেন্টটাকে আপনি এই প্রপার্টির সাথে অ্যাড করতে চাচ্ছেন, মাল্টিপলও করতে পারবেন, আমাদের একটা যেহেতু আছে জাস্ট একটাই এখানে শো করতেছে। তারপরে ইমার্জেন্সি পারফরমেন্স, এনার্জি পারফরমেন্স। তো এনার্জি পারফরমেন্সটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন ডেমো সাইটে আমাদের এটা দিয়ে আছে, হয়ে গেল এই যে এই সেকশনটা। তো আপনি যদি এরকম একটা সেকশন তৈরি করতে চান, এই যে এনার্জি পারফরমেন্স, তো এখানে যে ডাটাগুলো আছে জাস্ট এইরকম আপনি একটা অপশন এখান থেকে তৈরি করতে পারেন। তো এইগুলো আপনারা একটু দেখে নিন, যেতে একটা প্রপার্টি অ্যাড করতে অনেক সময় লাগতেছে। তারপরে হোম পেজ স্লাইডার, এটা ইম্পর্টেন্ট, এটা একটু এখান থেকে করবেন। সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে হোম পেজ স্লাইডারে এসে এটা ইয়েস করে দেবেন যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দিস প্রপার্টি হোম পেজ স্লাইডার। তো হোম পেজ স্লাইডার বলতে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন হোম পেজে যখন যাই, আমাদের যখন হোম পেজে যখন যাচ্ছি, তখন হোম পেজে কিন্তু আমাদের হেডারে কিন্তু একটা স্লাইডার আছে, যে স্লাইডারটা। তো এই স্লাইডারে আমাদের যাতে যখন আমরা কোনো প্রপার্টি অ্যাড করব, সেই প্রপার্টি তথ্যগুলো বা ইমেজগুলো যাতে আমাদের এই স্লাইডারে অ্যাড হয়, এই জন্য হচ্ছে যে আমরা এই অপশনটা একটু ব্যবহার করব। তো এখান থেকে আপনি এটা ইয়েস করে দেবেন যে এই প্রপার্টিটা আমরা হোম পেজে অ্যাড করতে চাচ্ছি, হোম পেজ স্লাইডারে অ্যাড করতে চাচ্ছি। আর এখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে দিবেন যে এই প্রপার্টির আন্ডারে কোন ইমেজটা আপনি স্লাইডারে দিতে চাচ্ছেন, সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে এটা আপলোড করে দেবেন। আর টপ ব্যানারটা হচ্ছে দেখে আমরা যখন ডিটেলস কোনো পেজে যাচ্ছি, তখন এই যে এখানে দেখেন এই যে হেডারের যে ব্যানারটা আমাদের আছে, এটাকে বলা হচ্ছে যে টপ ব্যানার। তো এই টপ ব্যানারের ভিতরে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, মেনু বার আছে, তারপরে প্রপার্টির টাইটেলটা আছে, আর সার্চ অপশনটা আছে। তো এই টপ ব্যানারটা আপনি হচ্ছে যে আপনার এই ডিটেলস পেজে, প্রপার্টির ডিটেলস পেজে এই টপ বারটা চাচ্ছেন কিনা, সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। তো এখানে সে পুরোপুরি অপশনটা এখানে নাই, এটা আমরা পাবো হচ্ছে যে কাস্টমাইজেশন অপশনে আমরা পাবো। যেমন ধরেন এখানে জাস্ট ইমেজ সিলেক্ট করার অপশন আপনাকে এখানে বলতেছে যে আপনি এই টপ ব্যানারে কি ধরনের ইমেজ সিলেক্ট করবেন। তো আমাদের এখানে দেখেন এই যে ডিফল্ট ভাবে এই ইমেজটা দিয়ে আছে। তো আপনি যদি অন্য ইমেজ চান তাহলে জাস্ট এখান থেকে সেই ইমেজটা আপলোড করে দিবেন। তো ধরুন আমি অন্য ইমেজে দিচ্ছি, আমি ধরুন এই ইমেজটা দিচ্ছি, এটা আমি চাচ্ছি যে টপ ব্যানারে আমি ইমেজটা সিলেক্ট করব, যার কারণে ইমেজটা দিয়ে দিলাম। আর হাইড সার্চ ফর্ম ইন হেডার, তো এই সার্চ ফর্ম যেটা আছে আমাদের, তো সেটা আপনি হচ্ছে যে এই হেডার সেকশনে হাইড করতে চাচ্ছেন কিনা। তো আমি এটা হাইড করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি এটা সব পেজে আমাদের যাতে এই সার্চ অপশনটা থাকে। তো তার কারণে আমি এটা এনাবল করে রাখবো। তো মোটামুটি আমাদের এই যে এই সেকশনটা আমাদের শেষ। পরবর্তীতে আসেন এখানে হচ্ছে যে আচ্ছা 1 মিনিট, সরি, পরবর্তীতে আসে, পরবর্তীতে এখানে দেখেন এই যে এডিশনাল ডিটেলস একটা অপশন আছে। তো এই এডিশনাল ডিটেলসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এডিশনাল ডিটেলসটা আপনার যেখানে শো করবে সেটা হচ্ছে যে এই যে ডেসক্রিপশনের নিচে দেখেন এই যে এডিশনাল ডিটেলস। তো এই জিনিসগুলো যদি আবার আপনি চান যে আপনার এই প্রপার্টিতে শো করাবেন যে এক্সট্রা কিছু অপশন যেটা আপনি এখানে শো করাই দিবেন, তো সেই ক্ষেত্রে সেই অপশনগুলো আপনি এই যে এডিশনাল ডিটেলস থেকে এটা দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট একটা এমনি দেখাই দিচ্ছি, কারণ এতগুলোতে অ্যাড করতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা এখান থেকে জাস্ট আপনি যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড করতে পারবেন। যেমন ধরেন টাইটেল দিলাম আমি এটা, আর ভ্যালু হিসাবে দিব হচ্ছে যে এই যে কোলনের পরে যেটা আছে সেই অংশটুকু। এটা হচ্ছে যে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে যে ভ্যালু।
তো এইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। আবার যদি নতুন কোনোটা দরকার পড়ে যা সেই প্লাস আইকনে ক্লিক করবেন, আবার দেখবেন নতুন আরেকটা বক্স চলে আসবে। তো এইভাবে আপনি এখানে যতগুলো ইচ্ছা, এই যে দেখেন যতগুলো ইচ্ছা ততগুলো বক্স নিয়ে আপনি এডিশনাল ডাটা দিয়ে দিতে পারবেন। তো এটা জাস্ট আমি দেখাই দিলাম, এটা একটু আপনারা করবেন। করার পরে এখন ধরুন আমরা মোটামুটি আমাদের কাজ শেষ, এটা আমরা একটু সাবমিট দিই। দিলে আমাদের একটা প্রপার্টি অ্যাড হয়ে যাবে এবং এই প্রপার্টিটা যদি আমরা একটু দেখি ডিটেইলস পেজে যে আমাদের এই প্রপার্টিটা কি রকম আসবে, জাস্ট আমরা যদি একটু ডিটেইলস পেজে যাই, ডিটেইলস পেজে গেলে আমাদের প্রপার্টিটা আপাতত এই যে এই রকম অবস্থায় আছে। তো এখানে দেখেন আমাদের ব্যানারের ইমেজ শো হয়নি, টাইটেল শো হয়নি, সার্চ বার শো হয়নি, কিন্তু আমাদের এটা আসছে প্রপার্টির টাইটেল, অ্যাড্রেস, তারপরে প্রাইস কত সেটা আসছে, স্লাইডারটা আমাদের আসছে, তারপরে ডিসক্রিপশনের অপশনগুলো আমাদের এগুলো সব চলে আসছে, যে ফিচার আসছে, ফ্লোর প্ল্যান চলে আসছে আমাদের, তারপরে যে ভিডিওটা আসছে আমাদের, এই অপশনগুলো। আর এখানে আর বাকি অপশনগুলো কিন্তু আসেনি। তো এইগুলো আমাদের এই যে কাস্টমাইজেশন করে এগুলো এনাবল করে দিতে হবে। এখানে আরো অপশন আমাদের আসবে, সেগুলো আমাদের এখানে অ্যাড হয়নি। তারপরে সাইড বার অ্যাড হয়নি। তো আমাদের ডিফল্ট ভাবে এরকম থাকবে। এটাকে পেজটাকে আমরা একটু কাস্টমাইজেশন করে আর একটু সাজিয়ে নিতে পারি। যেমন ধরুন আমাদের প্রথম অবস্থায় আমি যেটা করি সেটা হচ্ছে যে আগে একটা মেনু অ্যাড করে নিই আমরা, যেহেতু 7টা বেজে গেছে, অবস্থা তো খারাপ, কাজ তো মনে হয় না এটা কমপ্লিট হবে, মনে হয় না, মানে হওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদি কমপ্লিট না হয় তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আপনাদের আমি একটা ভিডিও তৈরি করা আছে আমার আপাতত, কিন্তু সেটা এই থিমের উপরে না। চাইলে আমি এই থিমের উপরে একটা ভিডিও তৈরি করে আপনাদের দিব। তো সেই ক্ষেত্রে আপনাদের এত ধরনের একটু মার্কেটিং এর বিষয় চলে আসবে, আবার একটু মার্কেটিং। এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু আমার ইউটিউব চ্যানেলে আপনাকে একটু যেতে হবে। আচ্ছা, এটা আবার নেগেটিভ ভাবে নিয়েন না যে হয়তোবা ভাবতেছেন যে স্যার আবার না স্যার, সমস্যা নেই। করতেছে এরকম। স্যার একটু কথা বলি স্যার এই প্রসঙ্গে। হ্যাঁ বলেন। স্যার আপনারা সবাই দেখতেছি যে ওই মার্কেটিং এই মানে মনে করতেছেন, কিন্তু আমরা তো চাচ্ছি এই সুযোগটা নিতে, কেননা আমাদের Actually, এই কোর্স শেষ হওয়ার পরে আমরা কোথায় পাবো, আমরা কোথাও হেল্প পাবো না, দেন আমরা চ্যানেল থেকে বা বিভিন্ন ভাবে আমরা তো আপনাদের কাছ থেকে হেল্প নিতে চাচ্ছি। সো আমি মার্কেটিং না, বরং এটার রয়্যালটি মানে বেনিফিট হিসেবে নিয়ে নিব বিষয়টা। অ্যাকচুয়ালি বিষয় হয়েছে কি, অনেকে আবার এগুলো একটু নেগেটিভ ভাবে নেয় আর কি, যে কোর্স শেখাতে এসে স্যারেরা আবার নিজেদের হ্যাঁ, করতেছে এরকম এগুলো তো নেগেটিভ ভাবে নেয়। এগুলো তো নিবেই, না এগুলো বলবেই, তা ঠিক আছে, কিন্তু আচ্ছা স্যার এটা নিবে স্যার আপনার কম্পিটিটর যারা তারা নিবে স্যার, হ্যাঁ, আর আমরা তো স্যার লার্নার, আমাদের জন্য এটা বেনিফিট স্যার। আচ্ছা সমস্যা না, আমি হয়তোবা একটু সময় লাগবে, আমি 1 দিন কিংবা 2 দিন একটু সময় নেব। মোট কথা আপনাদের কোর্স শেষ হওয়ার আগে আমি আমার এই সাইটে আমি 2টা ভিডিও আপলোড করে রাখবো। একটা তো ধরুন এই যে রিয়েল এস্টেট এই থিমের যেহেতু কাজ পুরোটা কমপ্লিট হলো না, আমি এটার উপর কমপ্লিট একটা ভিডিও করে রাখবো। আর আরেকটা যেতে থিম আছে এই রিয়েল এস্টেট ওয়েবসাইটেরই, ওই থিমটাও খুব ভালো। যেমন ধরুন এটা যদি আমি আপনাদের দেখাই একটু, এবং ওইটার উপরে আমি একটা ভিডিও বানাবো আর কি। আচ্ছা একটু জেন স্যার ফোন দিছে, ইউটিউব চ্যানেলের লিংকটা একটু দিয়ে দেন। আচ্ছা আমি দিচ্ছি, এক মিনিট। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি কথা বলবেন? আমি স্যার খেয়াল করিনি, তাহলে আমি এখনই আপনাকে কথা বলার স্কোপটা দিই, আপনি এখনই বলেন। হ্যাঁ এখনই বলেন, আমি সব সমস্যা নেই স্যার, আপনি জাস্ট কথা শুরু করেন। আচ্ছা জেন স্যার আপনাদের সাথে একটু কথা বলবে, তো আপনারা একটু স্যারের কথাগুলো একটু শুনুন। রনি ইসলাম, আপনি শেষ করেন না? হ্যাঁ আপনি বলেন স্যার। আচ্ছা ঠিক, বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ইয়ে থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি জয়নাল আবেদিন, আমি প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্বে আছি। আপনাদের সঙ্গে আমার প্রথম দিন কথা হয়েছিল বোধহয়, তাই না? জি স্যার। জি স্যার, গলা শুনে চিনতে পারছি। হ্যাঁ প্রথম দিন কথা হয়েছে। তো এরপরে আমি আপনাদের সরি, আমি আসলে ক্লাসটাতে ঢুকতে পারিনি, বিকজ
যে টাইমে ক্লাসটা শুরু হয় এই টাইমে আমি অফিসে থাকি, অথবা রাস্তায় থাকি, অথবা মানে বাড়ি আসতে আসতে 7টা পার হয়ে যায়, ক্লাসে ঢুকতে পারি না। অনেক চেষ্টা ছিল। তো আজকে বিগত কয়েকদিন থেকে আমি নিয়ত করছি যে আমি আজকে ক্লাসে ঢুকবই, কারণ ক্লাসটি শেষের দিকে, তাই না? আমরা ক্লাসটি আমরা শুরু করছি 1 তারিখে। আজকে আমাদের 1 তারিখ না? আজকে 1 তারিখ। 1 তারিখ আমাদের ক্লাস হয়েছে, 21টি ক্লাস বোধহয় হয়েছে এ যাবত, জি স্যার। তাই না? তো ক্লাস কেমন হলো? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। ভালো স্যার, ভালো। অনেক আলহামদুলিল্লাহ ভালো। ভালো। স্যার কিছু শিখতে পারতেছেন? অনেক শিখতে পারলাম স্যার। অনেক কিছু। আচ্ছা, তো কেমন লাগতেছে ক্লাসগুলো? আমাদের এটি অনলাইনে দ্বিতীয় ভালো। ক্লাস। ইতিপূর্বে একটি ব্যাচ গেছে, এটি দ্বিতীয় ব্যাচ। আপনাদের উপর ফিডব্যাক নিয়ে আমরা পরবর্তী ব্যাচগুলো রেডি করব। যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আমরা ব্যাচ করব। কি মনে করতেছেন আপনারা? ভালো চলবে? মানে উপকার হবে? জি স্যার। না স্যার, আর চলবে, উপকার উপকার হবে। হবে, তবে আরেকটু আচ্ছা। লেন্থ হলে ভালো হয় স্যার। Length স্যার ওই তাহলে একটাই প্রশ্ন, হ্যাঁ সময়টা বাড়ানো যদি যায়। সময়টা। আচ্ছা শুনেন, অনেক ভালো স্যার। অনলাইনে 2 ঘন্টার বেশি ক্লাস করানো যায় না, সেখানে 2.5 ঘন্টা আমরা দিয়েছি। আর এই কোর্সের ডিউরেশনটা হচ্ছে 60 ঘন্টা, তাই না? কারণ এই কোর্সটা যদিও আপনাদের জন্য ফ্রি, কিন্তু যারা ক্লাস নিচ্ছেন বা আনুষ্ঠানিক যে খরচগুলো আসছে সেগুলো কিন্তু সরকারের বরাদ্দ আছে, তাও রাজস্ব বাজেটের অর্থে এই প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে, যেটাতে একেবারে একজন রিক্সা চালকের অর্থ জড়িত আছে। সুতরাং সংখ্যা বেশি হলে তো সুবিধা হতো, ঘন্টা 2টায় থাকতো, 2 ঘন্টা থাকতো। দিন বেশি হইলে তো খরচটা বেশি হয়ে যায় না? তা তো হয় স্যার। হ্যাঁ, তাহলে সেটা বুঝতে হবে, আমাদেরকে সব দিক দিয়েই খেয়াল রাখতে হবে, তাই না? তো যাই হোক, এই 60 ঘন্টার কোর্সটি আপনাদের যতটুকু আপনারা অর্জন করলেন, আপনারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশাই করছি। আর হচ্ছে যে কোর্সটি কি আসলে আপনাদের জন্য ভালো হচ্ছে? উপকৃত আপনারা হবেন? আপনারা কাজ করতে পারবেন? কাজ করতে জি স্যার। পারবেন তো? জি স্যার, চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। আমরা তো পরীক্ষা নেব, তাই না? জি স্যার। আচ্ছা, আমি রনি স্যারকে বলছি আপনি একটু ওই শেয়ার থেকে একটু বিরত থাকেন। আমি সমস্যা হচ্ছে, কথা রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে আমার কথাগুলো? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো যেটি আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা 90 জন 95 জন ভর্তি করছি, সেখান থেকে আজকে আমি দেখতেছি 50 জন 49 জন, এখন তো বোধহয় আরো কম, 35 জন দেখতেছি। তো সবাই থাকলে ভালো হতো। রনি স্যার বোধহয় বলেনি সবাইকে যে আজকে আমি কথা বলবো, আমি ওনাকে কিন্তু বলছি যে আমি কিন্তু আজকে কথা বলবো। আমার খেয়াল ছিল না স্যার। খেয়াল ছিল না স্যার। হ্যাঁ, আচ্ছা, একটা যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি কিন্তু আপনাকে মেইল দেওয়া আছে আমার সকালে, হ্যাঁ পেয়েছেন বোধহয়। যাই হোক, পাইছি স্যার। তো যাই হোক, বিষয়টি আমরা 4 তারিখে আমাদের কোর্সটি সমাপ্ত হবে। আমি একবারেই শেষ প্রান্তে উপনীত হয়েছি। 4 তারিখে সমাপনী অনুষ্ঠানটা হবে আমাদের 4:30টায় আমরা শুরু করব, সেটা আমাদের স্যাররা বলে দিবেন। আপনারা সবাই সংযুক্ত থাকবেন। আমরা হয়তো সবাইকে এই জুম আইডিতে নিতে পারবো না, আমরা হয়তো 25 জন প্রত্যেক কোর্সে, 3টা কোর্সে একসঙ্গে চলছে, 3টা কোর্সে 25 জন করে আমরা নিব। বাকিগুলো আমাদের ফেসবুক